আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসিএস আইবিএ অ্যাডমিশন 2026 ব্যাচের লঞ্চিং লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা বিশাল টিচার প্যানেল নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের সাথে আরও দু একজন টিচার আছে, রাস্তায় আছে, তারা চলে আসবে। তোমাদের ওমর ভাইয়া, মোয়াজ ভাইয়া এবং আমাদের জিহাদ ভাই তো অলরেডি চলে আসছে, তারপর নাসিফ ভাইয়া এবং তালহা ভাইয়া সবাই আস্তে আস্তে চলে আসবে। সো আমরা আজকে এই আইবিএ লঞ্চিং লাইভে তোমাদের জন্য আইবিএ সংক্রান্ত যাবতীয় যত ইনফরমেশন আছে সেই জিনিসগুলা একটা একটা করে শেয়ার করব। আইবিএ ভর্তি পরীক্ষার জন্য কি কি জিনিস দরকার, আমাদের কারা কারা পরীক্ষা দিতে পারবে, এখানকার প্রশ্নের প্যাটার্ন কি, আইবিএতে ভর্তি হলে ভাইয়া কি কি স্কোপ পাওয়া যায়, এই সব কিছু ডিটেলসে আমরা কথাবার্তা বলবো। সো এসিএস আইবিএ এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারছি। বিগত 2 বছর ধরে আমাদের 2024 সাল এবং 2025 সালে সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট চান্স পাওয়ার রেকর্ড নিয়ে আমরা গত 2টা বছর পার করছি। সো এই বছর 2026 ব্যাচ তোমাদেরকে নিয়ে আমরা আগের 2 বছরের রেকর্ড কিন্তু ভেঙে দিতে চাই। সো যারা যারা আমাদের সাথে অলরেডি লাইভে যুক্ত হইছো, তোমরা সবাই তোমার ফ্রেন্ডদের সাথে এই লাইভটা শেয়ার করো। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা এখনই আমাদের মূল যে প্রোগ্রাম সেটা শুরু করব। তোমাদের ভাই আপুদের সাথে সবাই পরিচিত হবা। এখানে যেমন আমাদের আমার মতো বুড়া আছে, ঠিক তেমনি ধরো একদম যারা এবছর চান্স পাইছে, তার আগের বছর চান্স পাইছে, তারও আগের বছর চান্স পাইছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের সকল স্টুডেন্টদের মিলে কিন্তু আমরা আমাদের এই টিচার প্যানেলটাকে সাজাইছি। সো তোমরা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পাবা আইবিএ সম্পর্কে, আইবিএর পড়াশোনা কেমন, আইবিএতে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে আসলে ভাই আমরা সায়েন্সে, এইচএসসি সায়েন্সে যারা স্টুডেন্টরা আসো তারা এসিএস সবসময় তোমরা দেখছো যে সায়েন্স নিয়েই কাজ করে। সবার মধ্যে হয়তো ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো ধারণা আছে, মেডিকেল সম্পর্কে অনেক ভালো ধারণা আছে, বা ভার্সিটি কোচিং সম্পর্কে ধারণা আছে, কিন্তু আইবিএ সম্পর্কে খুব একটা বেশি কথাবার্তা হয় না। সো আমরা আজকের লাইভে সেই জিনিসগুলো নিয়েই একদম ডিটেলস আলোচনা করব। তোমরা অলরেডি হয়তো বা দেখছো আমরা কিন্তু তোমাদের এই যে আইবিএ সংক্রান্ত জিনিসগুলোকে সবার সামনে জানানোর জন্য আমাদের ইউটিউবে একদম ডেডিকেটেড একটা চ্যানেল রেডি করছি, এসিএস আইবিএ অ্যাডমিশন। এটা লিখে ইউটিউবে সার্চ দিলেই কিন্তু তোমরা আইবিএ সংক্রান্ত যাবতীয় যত ধরনের গাইডলাইন পসিবল সেই জিনিসগুলো তোমরা সুন্দর মতন পাবা। সো যাদের একটা সময় ছিল যখন আমি ধরো অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম 2013 সালের দিকে, সেই সময় আসলে আইবিএ সংক্রান্ত ইনফরমেশন অনলাইনে পাওয়াই যেত না বলতে গেলে। একমাত্র যদি সিনিয়র ভাইয়াপুরা থাকে তাদের সাথেই যোগাযোগ করে আইবিএ সংক্রান্ত জিনিসপত্র জানতে হতো। ইভেন যখন আমি ধরো এমবিএতে ভর্তি হয়েছি সেই সময়ও যে অনলাইন অনেক বেশি রিসোর্স আছে এরকম না। তো এই যে রিসোর্সের যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপ করার জন্যই আমরা আসলে সবাই মিলে চেষ্টা করছি যাতে করে আইবিএটাকে নিয়ে সারা বাংলাদেশে সকল স্টুডেন্টদের সামনে একটু পরিচিত করানো যায়। সো আমরা আজকে তোমরা অলরেডি যারা এইচএসসি 26 ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, চিটাগাং বোর্ডের একটু পরে শুরু হবে, আর একটু পরে শেষ হবে। তো আমরা এই এইচএসসি 26 যারা আসো তোমাদের অনেকেরই কিন্তু অলরেডি একটা টার্গেট সেট হয়ে গেছে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব বা ভার্সিটি মেডিকেল প্রিপারেশন নিব। তো আমরা আসলে আজকে সেটাও আলোচনা করব যে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তুমি যদি আইবিএ ফুল প্রোগ্রামটাকে, আইবিএর প্রিপারেশনটাকে ব্যাকআপ হিসেবে রাখতে চাও তাহলে কিভাবে প্রিপারেশন নিবা। এরকম অনেক স্টুডেন্ট কিন্তু আছে যারা দেখা যায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, পাশাপাশি আইবিএর প্রিপারেশন নেয় এবং পরে দুইটাতেই চান্স পায়। ইভেন তোমাদের মুয়াজ ভাইয়া, সে কিন্তু মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েও পরে আইবিএতে চান্স পেয়ে আইবিএ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। এছাড়াও ভার্সিটি প্রিপারেশনের পাশাপাশি কিভাবে আইবিএর প্রিপারেশন নেওয়া যায়, এই সব বিষয় নিয়ে আজকে কথাবার্তা হবে। কারণ আসলে আইবিএর যে প্রিপারেশনটা, এটা কিন্তু আসলে তোমরা ইন্টারমিডিয়েটে যেরকম সায়েন্সের জিনিসগুলো পড়ে আসছো, বিশেষ করে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, নলেজ বেসড যে এক্সামটা ছিল, আইবিএর এক্সাম প্যাটার্নটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই অ্যাডমিশন সিজনের 3 মাস খুব ভালো মতন পড়াশোনা করে তারা আইবিএতে চান্স পেতে পারে। কারণ আসলে যে প্যাটার্নের পরীক্ষা হয় বা প্রশ্ন হয়, এই পুরাটা আসলে নলেজ বেসড না, পুরাটাই হচ্ছে তুমি ধরো অ্যাপটিটিউড টেস্ট বলে এগুলাকে, যে তোমার অলরেডি তুমি যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে পড়লে সেখান থেকে কিভাবে করে ওভারকাম করবা, তোমার প্রবলেম সলভিং স্কিল কেমন, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে আইবিএতে টেস্ট করা হয়। তো একই সাথে আমরা এটা নিয়েও আলোচনা করব যে ধরো আইবিএতে যদি একদম ডেডিকেটেডলি ভাবে আমরা প্রিপারেশন নেই, তাহলে এটার পাশাপাশি আমরা আইবিএর পাশাপাশি আর কি কি অল্টারনেটিভস আছে, আমরা আর কোন কোন ভার্সিটিতে এই সেম প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারবো, সে সব বিষয় নিয়ে তোমাদের সাথে একে একে কথা বলবো। তোমাদের সাথে ওমর ভাইয়া অলরেডি জয়েন করে ফেলছে, আমি ওমরকে 2টা ওয়ার্ড বলতে দিয়ে তারপরে আমাদের মূল প্রোগ্রামে চলে যাব। রিয়েলি সরি, আমি হচ্ছে গিয়ে মাত্র একটু লেটে স্টার্ট করলাম। আশা করি সবাই অনেক ভালো আছো। মাসরুফ ভাই, আপনি আই গেস এখনই স্টার্ট করছেন না? হ্যাঁ, কেবল শুরু করছি। ওকে, সো আমি
বেশি কিছু না বলি, আমরা 1 বাই 1 প্রতিটা টপিকই কভার করব। সো আজকের এজেন্ডাটা মাশরুফ ভাই যদি আপনি স্টার্ট করেন, ঠিক আছে, এরপর 1 1। ঠিক আছে। সো আমরা চলো তাহলে প্রথমে আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আগে শুরু করি। তোমাদের প্রত্যেক বছর আমরা কিন্তু এই এসিএস আইবিএ এর যখন অ্যাডমিশন সিজনটা শুরু হয় তার আগে একটা একটা মডেল টেস্ট নেই, যে মডেল টেস্টের নাম হচ্ছে আমাদের পটেনশিয়াল আইবিআইটস, এবং এটার একটা বিশাল বড় ইতিহাস আছে। তোমরা পটেনশিয়াল বুয়েটিয়ান দেখছো, পটেনশিয়াল ঢাবিয়ান দেখছো, পটেনশিয়াল মেডিকেলিয়ানও দেখছো। সো সেই ক্রমেই আমরা কিন্তু আইবি এর জন্য পটেনশিয়াল আইবিআইটস এটার আয়োজন করে থাকি। এবং বিগত বছরগুলোতে আমরা যেটা দেখছি যে এই পরীক্ষাটাতে যারা খুব ভালো করতে পারে তাদের জন্য কিন্তু আইবি এর যে প্রস্তুতিটা সেটা আসলে অনেক সহজ হয়ে যায়, এবং যারা এই পরীক্ষাটাতে টপ করে তারাই কিন্তু দেখা যায় আইবিএতে গিয়েও টপ করে। এখন এরকমও অনেক রেজাল্ট আছে যে ভাইয়া যারা এখানে খারাপ করছে তাদের মধ্যে থেকেও কিন্তু পরবর্তীতে আইবিএতে ভালোভাবে চান্স পাইছে। সো আসলে মূল ব্যাপারটা হচ্ছে এই এক্সামটা নেওয়ার ফলে একটা স্টুডেন্ট তার প্রিপারেশনের শুরুতে কি কি বিষয়গুলা নিয়ে পরীক্ষায় আসে, কি কি বিষয়গুলা নিয়ে আসলে তার ফোকাস করা উচিত, তার আসলে কোন জায়গাতে ঘাটতি আছে, পুরা এক্সাম প্যাটার্নটা সম্পর্কে, স্ট্রাকচারটা সম্পর্কে সে একটা কমপ্লিট আইডিয়া কিন্তু শুরুতে পায়। সো আমরা এই পটেনশিয়াল আইবিআইটস গত 2 বছরের মতন এবারও কিন্তু তোমাদের জন্য থাকবে। তো 17ই অগাস্ট আমাদের অ্যাচিভের যে সমস্ত অফলাইন ব্রাঞ্চগুলো আছে, সেই ব্রাঞ্চগুলো, যে সমস্ত বিভাগীয় শহরের যে ব্রাঞ্চগুলো আছে, ঢাকার যতগুলো ব্রাঞ্চ আছে, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশালে সবগুলা ব্রাঞ্চে কিন্তু আমরা একদম আইবি এর প্রশ্নের স্ট্যান্ডার্ডে আমরা পটেনশিয়াল আইবিআইটস এই এক্সামটা নিব। তো এই এক্সামটা সবাই যাদের যাদের টার্গেট আইবিএ, তোমরা অবশ্যই এই এক্সামটাতে অ্যাটেন্ড করবা। এটা একদম কমপ্লিটলি ফ্রি। আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক যেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমরা শেয়ার করে দিব। কিন্তু তোমরা এই এক্সামটা মিস করবা না। তুমি যেখানেই ভর্তি হও না কেন, যেখানেই পরীক্ষা দাও না কেন, এই এক্সামটা দিলে তুমি একদম শুরুতে একটা আইডিয়া পাবা যে তোমার প্রিপারেশনের এখন কি অবস্থা, এবং আগামী 3 মাসে তোমার আসলে কিভাবে করে পড়াশোনা করলে তুমি এই এখন যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারটাকে আরও অনেক বেশি ভালো করতে পারবা। সো আমাদের একই সাথে আমরা আজকের এই সেশনের মাধ্যমে কিন্তু আমাদের এসিএস আইবি এর যে পুরো কোর্সটা, এই পুরো রোডম্যাপটা কী হবে, পুরো জার্নিটা কী হবে, আমরা ধরো আমাদের এর সাথে সাথে যে বই আছে, যে অ্যাচিভের মডেল টেস্টের প্রোগ্রামটা আছে, আমাদের ক্লাস রুটিন কি, কবে শুরু হবে, এই সমস্ত ডিটেল নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সো আমরা একদম শুরুতে ওমর ভাইকে রেখে নিচ্ছি। আমরা আইবিএ সম্পর্কে আগে একটু ছোট্ট ধারণা তোমাদেরকে দিয়ে তারপরে আমরা শুরু করব। সো ওমর। অলরাইট, আমি হচ্ছে গিয়ে, আমার গলাটা একটু ভাঙা, সো এই জন্য আই গেস আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সবাই? আই থিঙ্ক আমি অডিবল। আচ্ছা, সো আইবিএ এর বিষয়টা, আইবিএ বেসিক্যালি কি, যখন আমি ক্লাস 9-এ ছিলাম, 9 থেকে আসলে কলেজের প্রিপারেশন বা ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, বাট অ্যাটলিস্ট কিছু ইউনিভার্সিটির নাম জানার খুব ইচ্ছা ছিল। অ্যান্ড যখন জানতে পারলাম যে দেয়ার ইজ সামথিং কল্ড আইবিএ, নট বিবিএ, মানে বিবিএতে পড়বো মোটামুটি জানতাম কারণ আমি ফাঁকিবাজ স্টুডেন্ট। সো বিবিএ যে একটা ডিগ্রি, তার পাশাপাশি আইবিএ হচ্ছে গিয়ে, আই থট ইট ইজ আ ডিগ্রি টু, বাট লেটার আমি রিয়েলাইজ করি বা জানতে পারি ফ্রম ওয়ান অফ মাই টিচার যে আসলে আইবিএ কোনো ডিগ্রি না, এটা হচ্ছে এই বিল্ডিংটার নাম। সো ইটস জাস্ট অ্যানাদার ইনস্টিটিউটস অফ ঢাকা ইউনিভার্সিটি, যেখানে বিবিএ, এমবিএ, ইএমবিএ, ডিবিএ মানে ডক্টরস অফ ব্যাচেলর, মোটামুটি সব কিছুই পড়ানো হয়। সো ওয়াই দিস পার্টিকুলার ইনস্টিটিউট ইজ সো স্পেশাল? কারণ এই ইনস্টিটিউটে খুবই ভালো করে, লাইক এমন একটা প্রসিডিওর যেখানে আগের সমস্ত রেজাল্টকে ভুলে যাওয়া হয়। তুমি এসএসসিতে কী করছো, আই ডোন্ট কেয়ার। তুমি এইচএসসিতে কী করছো, আই ডোন্ট কেয়ার। তুমি যদি প্রকৃতপক্ষে একজন মেধাবী স্টুডেন্ট হয়ে থাকো, অথবা টুকটাক ফাঁকিবাজ হয়েও ইংলিশ বলতে পারো, লিখতে পারো, ম্যাথমেটিক্যালি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আছে, অ্যান্ড অ্যানালিটিক্যাল মানে তোমার মানসিক দক্ষতাটা খুব একটা খারাপ না, সো কোনো মতে চালায় চালায় যদি তুমি সবগুলো টপিকে পাশ করতে পারো, দেন তোমাকে ভাই কল করে। তো আমার কনসেপ্টটা শুনে খুব ভালো লাগলো যে আমি অত খারাপ ইংলিশ পারি না, ম্যাথমেটিক্যালি অতটাও খারাপ না, পাশ করা উচিত আমার, এতটুকু মেন্টাল এবিলিটি আছে যে পাশ করতে পারবো। তারপরে আমার কি আসে যে ভাইবা দিতে হবে একটা, ভাইবা তো কথা বলা, এটা তো উচিত পারা। সো সবগুলো টপিক কনসিডার করে মনে হলো যে না, আই শুড গো ফর দিস ইনস্টিটিউট। অ্যাকচুয়ালি আমার মানে আই ফেল্ট লাইক এটা আমার আগের সমস্ত রেজাল্টকে অতটা কনসিডার করে না। আমি আজকে যে অবস্থায় আসি বা আমার 3 মাসের প্রিপারেশনটা ওরা কনসিডার করেই আমাকে নিবে।
সো আমার জার্নিটা আসলে আইবি এর প্রতি এইভাবেই শুরু হয়, দেন আস্তে আস্তে আমি হচ্ছে গিয়ে বই কালেক্ট করা স্টার্ট করি, ভোকাবুলারি কালেক্ট করা স্টার্ট করি, অ্যান্ড মোটামুটি প্রিপারেশন নেই, অ্যান্ড আফটার দ্য ভাইবা দে সিলেক্টেড। আইবি এর আরও যদি কিছু বলতে হয়, এখানে পড়ালেখার পাশাপাশি ইউ গেট টু ডু আ লট অফ থিংস। কী কী হইতে পারে? তুমি পড়ালেখার পাশাপাশি কয়টা ক্লাস হয়? সকাল 8:30 ক্লাস স্টার্ট হয়, অ্যান্ড 12:45 সবাইকে ছেড়ে দেয়। তার মানে ইউ হ্যাভ দ্য কমপ্লিট ডে যে তুমি কী করতে চাও। ভাই আমি অনেক ভালো ডিবেটে, আমি ডিবেট করতে চাই, ইউ গেট দ্য বেস্ট ডিবেটার্স ইন দিস পার্টিকুলার ইনস্টিটিউটস। তো ভাই আমি বিজনেস কম্পিটিশন করতে চাই, কম্পিটিশন করে মোটামুটি একটা নেটওয়ার্কিং করতে চাই, এই পার্টিকুলার ইনস্টিটিউটে তুমি বিজনেসের জন্য বিজনেস কম্পিটিশনের সমস্ত রিসোর্সেস থেকে স্টার্ট করে ওই সমস্ত সিনিয়ররা যারা ওয়ার্ল্ড কম্পিটিশনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি ভাই আমি স্পোর্টসে ভালো, টুকটাক খেলতে টেলতে ভালোই লাগে, খারাপ লাগে না, অত কম্পিটিশনে যেতে পারি না। সো এইখানে তোমার জন্য খেলার মাঠ আছে, হোস্টেল আছে, অনেক ভালো ভালো সিনিয়র আছে, সো সব কিছুই করার একটা সুযোগ আছে। ভাই আমি টাকা কামাইতে চাই, সো চাকরি বাকরি পার্ট টাইম করতে চাই, সো ওই জন্য আইবিএ স্টুডেন্টদের মোটামুটি ভালো ডিমান্ড আছে। আর আমাদের টিচারদের মধ্যে অনেকেই পার্ট টাইম জব করে, অ্যান্ড মোটামুটি আইবিএ সবাই কিছু না কিছু করে। ইটস দ্য বেস্ট থিং অ্যাবাউট আইবিএ যে সামওয়ান ডাজ সামথিং অ্যান্ড দ্যাট পুশেস ইউ টু বি মানে সামথিং স্পেশাল, যে না ও এটা করে, ও এটা করে, তাহলে আমারও কিছু একটা করার সুযোগ মনে হয় আছে। অ্যান্ড ইউ অ্যাকচুয়ালি গেট দ্যাট অপরচুনিটি জাস্ট বিকজ পার্টিকুলার মানুষের সাথে পরিচয় তোমার থেকে যায়। আর এখানে টিচাররা খুব একটা তোমাকে পড়ালেখা নিয়ে প্রেশার দেয় না, এটা অনেস্টলি, বাট কোনো মতে জাস্ট হচ্ছে গিয়ে ভালো ভালো মানে ক্লাসগুলো অ্যাটেন্ড করে ঠিক মতো নোট নিয়ে যদি তুমি মাত্র পরীক্ষার আগে অথবা রেগুলার যে সিটিগুলো হয় বা মিড টার্ম এক্সাম এইগুলো যদি অ্যাটেন্ড করো, মোটামুটি ভালো একটা গ্রেডও এক্সপেক্ট করা যায়। সো পড়ালেখার সাইড হইতে পারে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হইতে পারে, সব কিছুতেই আইবি এর গত 34 চলে আসছে, 35 বছরে বেশ ভালো একটা সুনাম রয়েছে। অ্যান্ড তোমরা হচ্ছে টু বি সাপোজ টু বিবিএ 35th, অলরাইট। সো 35টা ব্যাচ আইবিএ থেকে যারা বের হচ্ছে সবাই ভালো না ভালো জায়গায় আছে। তুমি যদি খেয়াল করে দেখো, প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানি হইতে পারে, প্রত্যেকটা জায়গায়, শুধু কোম্পানি না, আমি এতদিন জানতাম শুধুমাত্র মানে কোম্পানিতেই আছে, বাট বিজনেস এইসব কোম্পানিগুলোর বাইরেও ব্যবসা বলতে পারি অথবা অন্যান্য স্টার্ট আপ বলতে পারি, বা রিসেন্টলি এডটেক বা অনেক জায়গায় আইবিএ স্টুডেন্টরা অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে। দেশের বাইরে অনেক বড় বড় জায়গাগুলোতে তুমি দেখবা আইবিএর একটা কমিউনিটি আছে, অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট আইবিএ ইজ দ্য কমিউনিটি। সো এখানের প্রিপারেশন নেওয়ার জন্য আহামরি কেউ একদম আইনস্টাইন কারো হইতে হয় না, অ্যাকাডেমিক্যালি আই এম আ জিনিয়াস এমনও হইতে হয় না। ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ যে ভাই আমি পারবো, দ্য কনফিডেন্স ইন ইউর সেলফ যে আমার পক্ষে করা সম্ভব। অলরাইট, সো দ্যাটস অ্যাবাউট আইবি। এখানে কী পড়ানো হয় যদি এটা একটু বলতে হয়, এখানে বিবিএর জন্য কিছু রিকোয়ার্ড সাবজেক্ট আছে, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে গিয়ে তোমার মার্কেটিং, আমি মার্কেটিং গ্র্যাজুয়েট, সো মার্কেটিং এই সমস্ত বিজনেস টপিকের পাশাপাশি কিছু অন্যান্য টপিকও আছে, যেমন জিওগ্রাফি, তারপর ইভেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক ফিলসফি, সাইকোলজি, সব কিছুই মানে ইটস জাস্ট জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ অ্যাকচুয়ালি নান। সো তুমি আইবিএর মেইন অবজেক্টিভ ইজ টু প্রডিউস ম্যানেজার্স। সো বিং আ ম্যানেজার তুমি মোটামুটি বাংলাদেশে যা যা চলতেছে বা অন্য অন্য কান্ট্রিতে কোন কোন বিজনেস মডালিটি বা কী কী চলতেছে সব কিছুরই একটা আইডিয়া পেয়ে যাবা উইথ দ্য মডার্ন কনসেপ্ট, এবং টিচাররা মোটামুটি প্রত্যেকটা টপিকে খুবই আপডেটেড রাখে। সো এখানে তুমি যাই পড়বা দেখবা দিন শেষে তোমার সব কিছু টেকনোলজি ইন্টিগ্রেটেড এআই এর থ্রুতে, মানে এখন যে বর্তমানে বিজনেসের সব কিছু শেপ হচ্ছে, আইবিএর টিচাররা তার সম্পর্কে খুবই ভালোভাবে অভিহিত। সো তারা তোমাকে এমনভাবেই প্রিপেয়ার করে যাতে তুমি ফর দ্য ফিউচার আফটার 4 or 5 years তুমি কম্পিটিশনের মধ্যে সার্ভাইভ করতে পারো। দ্যাটস অ্যাবাউট আইবিএ। কী পড়ানো হয়, কী হয় ওইখানে। ইফ আই গো টু দ্য নেক্সট টপিক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইবিএতে অ্যাপ্লাই করার জন্য যেটা আমি বলেছিলাম খুবই বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকে। আহামরি কেউ না, ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাকাডেমিক্যালি জিনিয়াস পারসন, বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো ফুলফিল করা লাগে। সো আই উইল পাস দ্য ফ্লোর টু তাহিয়া। হাই এভরিওয়ান। সো তোমাদের ইন্ট্রো দিয়ে গেল ভাইয়ারা যে আইবিএ কি, কিভাবে তোমার আইবিএর প্রিপারেশন কেন, যে কারা কারা নিবা, কোন স্কিলগুলো থাকলে তোমাদের জন্য এটা ইজিয়ার হবে। সো অ্যাপ্লাই করার জন্য ইউ হ্যাভ টু বি এলিজিবল। সো আমরা হচ্ছে যেহেতু আমাদের কোর্সটা আইবিএ বিউপি দুইটা ইয়াই কভার করছে, সো আমরা আইবিএ বিউপি দুইটাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নিই। অলরাইট, সো ন্যাশনাল কারিকুলাম যারা হচ্ছে এসএসসি এইচএসসি দিয়েছো তাদের জন্য হচ্ছে যে ইট হ্যাজ টু বি লাইক এই বছর 26 সালে তোমার এইচএসসি বা ইকুইভ্যালেন্স ইয়াতে তোমার পাস করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল জিপিএ, তার মানে এসএসসিতে মিনিমাম 3.5, এইচএসসিতে মিনিমাম 3.5, অ্যান্ড দুইটা অ্যাড করে ইট হ্যাজ টু বি 8।
ঠিক আছে, তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই। অলরাইট, এটা হচ্ছে গেল আমাদের ন্যাশনাল কারিকুলামের এসএসসি এইচএসসি যারা দিয়েছো তাদের জন্য। এখন যদি আমরা ইন্টারন্যাশনাল বা ইংলিশ মিডিয়ামদের ক্ষেত্রে দেখি, জিসি বা আইজিসি এসসি এদের জন্য, সেখানে হচ্ছে তোমার ও লেভেলের 5টা সাবজেক্টে ইউ হ্যাভ টু হ্যাভ এন এ, আর হচ্ছে এ লেভেলের 2টা সাবজেক্ট ইউ হ্যাভ টু হ্যাভ এন এ। আর এছাড়া হচ্ছে 2টা মানে আউট অফ 7 টোটাল সাবজেক্টস 2টাতে এ গ্রেড মিনিমাম থাকতেই হবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে তোমাদের এই যে স্কেলটা দেওয়া আছে, এটা হচ্ছে প্রতিবার তোমাদের যে সার্কুলার দেওয়া হয়, সার্কুলার মধ্যে প্রত্যেকটা মেনশন করা থাকে যে তোমার এই এ গ্রেড থাকলে এটা কততে কনভার্ট হবে, বিতে কত কনভার্ট হবে, এগুলো প্রতিবারই তোমাদের সার্কুলারে মেনশন করা থাকে। আচ্ছা, সো এরপরে আমরা যদি চলে যাই বিউপির ক্ষেত্রে, এটা কি রাইট। সো বিউপির ক্ষেত্রে হচ্ছে ডিপেন্ড করে তুমি কোন গ্রুপ থেকে এক্সাম দিচ্ছ। যেমন এসএসসি মানে আইবির ক্ষেত্রে তুমি সায়েন্স হও, বিজনেস ব্যাকগ্রাউন্ড হও বা হিউম্যানিটিস হও, ডাজ নট ম্যাটার, তোমার সব ক্ষেত্রেই তোমার মিনিমাম 3.5 অ্যান্ড অ্যাড করে 8 হইতে হয়। বাট ওয়েন ইউ আর অ্যাপ্লাইং ফর বিউপি এফবিএস, সেইখানে তোমার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হলে তোমার দেয়ার হ্যাজ টু বি 8.5, হ্যাঁ, 2টা এসএসসি আর এইচএসসি মিলাই 8.5 হতে হবে। আর বিজনেস স্টাডিজ হলে 8, আর হিউম্যানিটিস বা আর্টসের স্টুডেন্ট হলে তাদের জন্য 7.5, ঠিক আছে। সো এরপরে এটা গেল ন্যাশনাল কারিকুলামের ক্ষেত্রে। বাট ওয়েন উই মুভ টু দ্য ইংলিশ মিডিয়াম, সেখানে হচ্ছে সেম আইবিএর ক্ষেত্রে যেটা ছিল সেটাই, যে ও লেভেলসের 5টা এবং এ লেভেলসের 2টা, এগুলোতে পাস করতে হবে মিনিমাম, হ্যাঁ। আর হচ্ছে 26.5 পয়েন্টস থাকতে হবে অ্যাক্রস অল দ্য কম্বাইন্ড সাবজেক্টস। আর এখানেও তোমাদের এই যে গ্রেডিংটা দেওয়া থাকে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি ডি থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে গ্রেডস বিলো ডি অর 4 কাউন্ট করা হয় না, মানে ইউ উইল নট বি এলিজিবল আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা আইবি এলিজিবিলিটি দেখি, সেখানেও হচ্ছে মিনিমাম 6টা সাবজেক্টে তোমার পাস করতে হবে। আর হচ্ছে টোটাল স্কোর হচ্ছে 30, এখানে 26.5 ছিল আর ওখানে হচ্ছে 30, অলরাইট। আর লাস্টলি হচ্ছে যে 4, 5, 6, 7 গুলোকে কনসিডার করা হয়, এর নিচে গেলে ওগুলো এক্সক্লুডেড হয়েছে, দে উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই টু সিট ফর বিউপি এফবিএস এক্সাম, ঠিক আছে, অলরাইট। সো এরপরে আমরা চলে যাবো যে মার্ক ডিস্ট্রিবিউশন, যেটা নিয়ে তোমাদের জিহাদ ভাইয়া কথা বলবে। ওকে, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সো আজকে আমরা ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন জানলাম, আইবিএ কি, আইবিএতে কী হয় অ্যান্ড এভরিথিং। ওমর ভাই অনেক সুন্দর করে বোঝানো ট্রাই করছে। অ্যান্ড তারপর হচ্ছে তাহি আপু বললো যে আইবিএতে এক্সাম দিতে আসলে যেই সব বেসিক ক্রাইটেরিয়া মেনটেন করা লাগবে, এটা আসলে তোমার ওই নলেজেবল, তারপর মানে বোর্ডের রেজাল্ট অনেক ভালো করে এরকম কিছু না, জাস্ট মিনিমাম একটা ক্রাইটেরিয়া আর কি মেনটেন করা লাগে। সো এটা আমরা জানতে পারছি। সো এখন যদি আসি অ্যাবাউট এখন যদি আসি অ্যাবাউট দি মার্কস ডিস্ট্রিবিউশন, তো আইবিএতে তো এক্সাম দিব, আইবিএ অ্যাডমিশন টেস্টটা আসলে কত মার্কসের হয় ওভারঅল। সো ফুল যেই এক্সামের ক্রাইটেরিয়া, এটা হচ্ছে 120 মার্কসের হয়। সো 100 মার্কস থাকবে হচ্ছে তোমার রিটেনের জন্য, অ্যান্ড 20 মার্কস থাকবে হচ্ছে ভাইবার জন্য, রাইট। সো এই যে রিটেন এক্সামকে আবার হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়, মানে ভাইবার আগে তো রিটেনটা হবে, রাইট। সো এই রিটেন এক্সামকে যখন 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার এমসিকিউ পার্ট, অ্যান্ড এমসিকিউ বাদে ওই এমসিকিউর সাথে ফুল রিটেন এক্সামে আরেকটা হচ্ছে রাইটিং পার্ট থাকবে, মানে ওখানে লেখা লাগে আর কি। আর এমসিকিউ বেসিক্যালি আমরা লাগাবো চয়েসগুলো, যেটা বেস্ট অপশন। সো যেই এমসিকিউর জন্য সবাই প্রিপারেশন নেয়, অ্যান্ড এমসিকিউতে পাস না করলে তোমার হচ্ছে রিটেন হবে না, রিটেন পাস না করলে ভাইভাতে হবে না, এগুলো আমরা পরে আসতেছি কীভাবে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবো। বাট যদি মার্কস ডিস্ট্রিবিউশনের কথা বলি, ওই যে 70 মার্কসের এমসিকিউ হচ্ছে 100-এর মধ্যে 70 হচ্ছে এমসিকিউ, আর 30 মার্কস হচ্ছে রিটেন, ওই ফুল রিটেন এক্সামের এই 2টা পার্ট। সো ওই যে 70 মার্কসের এমসিকিউ হচ্ছে, ওই এমসিকিউর মধ্যে আমাদের 3টা সাবজেক্ট থাকতেছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, ইংলিশ, আর হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল স্কিলস, যেটাই বলো না কেন। সো এই ম্যাথমেটিক্সে অবশ্যই আমাদের এইচএসসি লেভেলের ম্যাথস না, এগুলো হায়ার ম্যাথস না, বা ইনফ্যাক্ট ট্রাইগোনোমেট্রি বা ওইসব লগারিদম এইসব জিনিসপাতি নাই, অনেক ইজি জিনিস আছে। 9-10-এর যেসব বেসিক কনসেপ্ট, 6, 7, 8-এর যেসব কনসেপ্টস, ইনফ্যাক্ট যারা ক্যারেট কলেজের জন্য কোচিং করছিল 6-এ ছোটোবেলা, ওই সব কনসেপ্টও কিন্তু আসলে লাগে। সো ওই ধরনের ম্যাথস, নট হায়ার ম্যাথস বা কঠিন ম্যাথস। সো এই ম্যাথসের জন্য আমাদের হচ্ছে 25 মার্ক অ্যাকর্ডিং টু দি লেটেস্ট সার্কুলার, বাট এটা ভ্যারি করে ইয়ার টু ইয়ার। ধরো তোমাদের বছরে এক্সামের আগে যে সার্কুলারটা দিবে, সো ওইখানে যেটা মেনশন করা থাকবে ওইটাই হচ্ছে বেসিক্যালি ফাইনালটা আর কি। তো এটা হচ্ছে 25ও হতে পারে, 30ও হতে পারে। সো লাস্ট ইয়ার সার্কুলারে ইনফ্যাক্ট আমাদের বছরে আমরা 25 মার্কের এক্সাম দিয়েছিলাম ম্যাথসে।
সো মুভিং অন টু ইংলিশ, ইংলিশ হচ্ছে 30 মার্কস। এটা আবার ডিফার করে, যদি ম্যাথস হচ্ছে 30-তে হয়, ইংলিশ আবার 25-এ হয়ে যায়। সো অ্যাকর্ডিং টু দি লেটেস্ট সার্কুলার্স, ম্যাথস হচ্ছে 25-এ হয়েছে, সো ইংলিশ হচ্ছে 30-তে হয়েছে এটা। আর অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা, ওটা হচ্ছে এটাও ডিফার করে 15 অথবা 20, মানে বেসিকলি 3টা সাবজেক্ট মিলায়ে তোমার 70 মার্কস হবে। সো এখানে হচ্ছে পারমুটেশন কম্বিনেশন আর কি করে মার্কসগুলো 15, 20, 25, 30, হ্যাঁ। তো তোমার বছরে যেই সার্কুলারটা দিবে ওই সার্কুলার ওয়াইজ যেই মার্কসটা, ওটাই হচ্ছে তোমার ফলো করা হবে। সো দিস ইজ দি লেটেস্ট সার্কুলার ওয়াইজ মার্কস আর কি। আচ্ছা, আর রিটার্ন সেকশনে 30 মার্কস থাকবে। রিটার্নে কী আসবে না আসবে ওটা আমরা পরে দেখতেছি, বাট মেইনলি মার্কস ডিস্ট্রিবিউশনে 70 + 30, এটা হচ্ছে তোমার রিটার্ন এক্সামের ফুল 100 মার্কস। আর এইটার পরে বাকি যে 20 মার্ক, এটা হচ্ছে তোমার ভাইভাতে। ভাইভাতে হচ্ছে যেটাকে আমরা বলছি যে ভাইভা বোস, হ্যাঁ। ওখানে ভাইবার দিন আবার একটা ছোট রিটেনও থাকে, মানে বেসিক্যালি ভাইভা দেওয়ার আগে একটা ছোট রিটেন টেস্ট লিখতে হয়, ওইটার সাথে তোমার যে ভাইভা সব মিলাই 20 মার্কস। সো এই হচ্ছে মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন। সো 120 মার্কসের ফুল একটা এক্সাম আমাদের হয়ে থাকে আর কি। সো মুভিং অন টু দি পাসিং বার, যেটা হচ্ছে সবচেয়ে প্যারাময় বিষয়। এইরকম ডাইনামিক পাসিং বার কিন্তু অন্যান্য যেসব অ্যাডমিশন টেস্ট আছে ওগুলোতে ফলো করা হয় না। সো আইবিএর একটা ইউনিক ফিচার হচ্ছে এই পাসিং বার। সো এই পাসিং বার নিয়ে কথা বলতে আমি হচ্ছে জাইনাপুকে ডাকতেছি। জাইনাপু প্লিজ। থ্যাংক ইউ। আমরা হচ্ছে আইবিএ সম্পর্কে জানলাম, মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম, এলিজিবিলিটি নিয়ে জানলাম, বাট আমার মতে যেই সিঙ্গেল মোস্ট ফ্যাক্টরটা আইবিএ এবং অন্যান্য সকল এক্সামিনেশনকে ডিফারেন্ট করে, দ্যাট ইজ আ ডাইনামিক পাসিং বার। কিন্তু এই ডাইনামিক পাসিং বারটা কি? ডাইনামিক পাসিং বারটা হচ্ছে প্রত্যেক বছর বছর তোমার যে পাসিং বারটা সেটা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয়। সেটা কীরকম? এটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেকটা সাবজেক্টের ডিফিকাল্টি লেভেল এবং স্টুডেন্টের পারফরমেন্সের উপর বেস করে কিন্তু পাসিং বারটা চেঞ্জ হয়। তো এখানে কি কোনো অফিসিয়াল পাসিং বার কি ডিক্লেয়ার করা আছে? এটা যদিও আগে ছিল না, কিন্তু বিবিএ 33 ব্যাচ থেকে কিন্তু আমাদের আইবিএ থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা আছে যে প্রত্যেক সাবজেক্টে পাসিং বারটা কি হবে। এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো, তাহলে কি প্রত্যেক বছর এই পাসিং বারটা কনস্ট্যান্ট থাকে? না, এই পাসিং বারটাও কিন্তু প্রত্যেক বছর কনস্ট্যান্ট থাকে না। এবং এখন আমরা একটা কম্প্যারিজন দেখব যে আমাদের অফিসিয়াল পাসিং বারটা কীরকম ছিল এবং আমাদের রিয়েল এক্সামে আমাদের পাসিং বারটা কীরকম ছিল, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানেও কিন্তু নর্মালি হতে পারে। সো আমরা প্রথমে দেখি বিবিএ 33 এরটা। এখানে কিন্তু ম্যাথে আমাদের অফিসিয়াল পাসিং বার ছিল 10, কিন্তু রিয়েলি ছিল কিন্তু 4.25। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা গ্যাপ। তারপরে ইংলিশে ছিল অফিসিয়াল পাসিং বার 12, কিন্তু রিয়ালিটিতে ছিল এটা 6। এবং অ্যানালিটিক্যালে পাসিং বার অফিসিয়ালি ছিল 6, কিন্তু রিয়ালিটিতে ছিল 2.75। এত তারতম্য ঘটার কারণটা আসলে কি? কারণটা হচ্ছে সে বছর কম্প্যারিটিভলি কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা খুব বেশি হার্ড হয়েছিল। এর কারণে স্টুডেন্টদের যে পারফরমেন্স সেটাও কিন্তু এভারেজের চেয়ে কম ছিল। সো দ্যাটস ওয়াই ওই বছর বিবিএ 33-তে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই পাসিং বারটা কিন্তু অনেক লো ছিল। এখন আমরা যদি বিবিএ 34 ব্যাচের পাসিং বারটা দেখি, দ্যাট ইজ দ্য লেটেস্ট ব্যাচ, তাহলে আমরা দেখতে পারবো যে ম্যাথে আমাদের অফিসিয়াল পাসিং বার ছিল 10 এবং আমাদের রিয়েল পাসিং বার ছিল 7। ক্লোজ এনাফ, বাট ডিফারেন্স কিন্তু আছে। নেক্সট আমাদের ইংলিশে পাসিং বার ছিল 12 অফিসিয়াল যেটা, কিন্তু রিয়ালিটিতে ইট ওয়াজ 11.75। ভেরি ভেরি ক্লোজ। দেন হচ্ছে আমাদের অ্যানালিটিক্যালে কিন্তু 6 ছিল এবং 6ই রিয়েল পাসিং বার ছিল। এখন তোমরা দেখতে পারো যে তোমাদের দুটো সিচুয়েশন বলি। তোমরা যদি বিবিএ 33 এর সাথে তোমরা এক্সাম দিতা এবং তোমরা যদি পরীক্ষার হলে এমন খারাপ এক্সাম দিয়ে তোমার ভাবতেছো তোমার তো আইবিএতে হবেই না, কিন্তু ইন রিয়ালিটি তোমার কিন্তু একটা চান্স অবশ্যই আছে, গিভেন যে এই বছর রিয়েল পাসিং বার কিন্তু অনেক কম। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি মনে করো যে না বিবিএ 34 এর সাথে পরীক্ষা দিচ্ছ এবং তোমার তো মানে তুমি ভাবছো বিবিএ 33 এর মতো অনেক কম হবে হয়তোবা, কিন্তু এটা ইট ওয়াজ নট দ্য কেস। তাহলে তুমি জিনিসটা বুঝবা কিভাবে যে কোন বছর কিরকম পাসিং বার হবে? এটা বোঝারও এবং অনেক ভালো একটা ওয়ে আছে, দ্যাট ইজ দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য কোয়েশ্চেন। নেক্সটে আমরা যাই যে এই পাসিং বারটা ক্রস করার জন্য কোন পয়েন্টার্সগুলো তোমার মাথায় রাখতেই হবে।
নাম্বার 1, ডু নট বি কনজিউমড বাই আ সিঙ্গেল সাবজেক্ট। একটা সাবজেক্টে বেশি সময় কোনোভাবেই ব্যয় করা যাবে না, কারণ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস করতেই হবে। এটা রিটেনের ক্ষেত্রেও সত্যি, ভাইভার ক্ষেত্রেও সত্যি। নেক্সট, ম্যাক্সিমাইজ অ্যাকুরেসি। তোমার কিন্তু বেশি অ্যান্সার করলেও হবে না, কম অ্যান্সার করলেও হবে না। ইউ হ্যাভ টু মানে এনশিওর ম্যাক্সিমাম অ্যাকুরেসি অফ অল দ্য থিংস দ্যাট ইউ আনসার। নেক্সট হচ্ছে বি অ্যাওয়্যার অফ কোয়েশ্চেন ট্র্যাপস। এরকম হতে পারে যে একটা কোয়েশ্চেন একটা লাইনের কিন্তু অনেক কঠিন ক্যালকুলেশন, এবং এরকম হতে পারে একটা কোয়েশ্চেন 3-4টা লাইনের কিন্তু কোয়েশ্চেনটা বেশ ইজি, এবং স্টুডেন্টরা কি করে যে বেশি বড় কোয়েশ্চেন দেখে মনে করে যাচ্ছে যেটা মনে হয় কঠিন, কিন্তু ইন রিয়ালিটি দ্যাট ইজ নট দ্য কেস, অ্যান্ড দ্যাট ইজ আ কোয়েশ্চেন ট্র্যাপ। নেক্সট হচ্ছে নো ওয়েন টু স্কিপ। কোন কোয়েশ্চেনগুলো সিলেক্ট করবা, কোন কোয়েশ্চেনগুলো সলভ করবা এবং কোনগুলো স্কিপ করবা, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ অ্যান এক্সাম স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে অ্যাসেস দ্য ডিফিকাল্টি লেভেল বিফোর কমিটিং টাইম। তোমার যদি মনে হয় একটা প্রশ্ন অনেক বেশি কঠিন, তাহলে কিন্তু তোমার সেটাতে অনেক বেশি সময় ব্যয় করার কোনো কারণ নাই। নেক্সট হচ্ছে অ্যাডজাস্ট ইউর অ্যাপ্রোচ বেসড অন দ্য কোয়েশ্চেন ডিফিকাল্টি। তুমি হয়তো বা একভাবে তোমার এক্সাম স্ট্র্যাটেজি ঠিক করেছিলা, কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার এক্সাম ডিফিকাল্টি লেভেলের উপর বেস করে তোমার ওই মুহূর্তে কিছু চেঞ্জেস আনতে হতে পারে। নেক্সট হচ্ছে প্রায়োরিটাইজ হাই কনফিডেন্স কোয়েশ্চেন্স। তুমি যেটাতে ভালো, তোমার কনফিডেন্স যেগুলোতে, তুমি অবশ্যই চেষ্টা করবা সেই কোয়েশ্চেনগুলো আগে অ্যাপ্রোচ করার এবং সলভ করার। মেইনটেইন আ ব্যালেন্স বিটুইন স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। বেশি অ্যান্সার করলেও হবে না, আবার কম অ্যান্সার করলেও হবে না। আবার বেশি অ্যান্সার করে অ্যাকুরেসি যদি আমি মেইনটেইন করতে পারি সেটা যেরকম ভালো, বেশি অ্যান্সার করে অ্যাকুরেসি না মেইনটেইন করা কিন্তু ভালো জিনিস না। অ্যাভয়েড স্পেন্ডিং টু মাচ টাইম অন ওয়ান কোয়েশ্চেন। সেটা প্রথমেই ছিল যে টাইম ওয়েস্ট করা যাবে না অন দ্য বেস অফ সাবজেক্ট অর কোয়েশ্চেন। নেক্সট, ডু নট লেট ওয়ান ডিফিকাল্ট সেকশন এফেক্ট দ্য রেস্ট অফ দ্য এক্সাম। যদি এমন হয় তোমাদের এমসিকিউ ভালো হয়নি, ইউ স্টিল হ্যাভ চান্স, এবং তোমার রিটার্নটা ভালো করে দিতে হবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য ভাইভা। নেক্সট হচ্ছে কিপ ট্র্যাক অফ ইউর টাইম থ্রু আউট। তোমার সবসময়, যেহেতু এটা অনেক বেশি টাইমড একটা টেস্ট এবং অ্যাপটিটিউড টেস্ট, টাইম মেনটেন্যান্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমার পুরো এক্সামে যাতে তুমি ঘড়ির দিকটা ঠিক মতো রাখো এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা শেষ। এখন আমি হ্যান্ড ওভার করবো মাশরুর ভাইকে স্টেজটা। থ্যাংক ইউ জাহিন। জাহিন বেশ সুন্দর সুন্দর কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলে দিয়েছে। অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলো যারা মাথায় রাখে তাদের জন্য এক্সামটা পাস করাটা খুবই সহজ হয়ে যায়। আমি কয়েকটা এক্সাম্পল অ্যাড করতে চাই উইথ হার ভেরি গুড পয়েন্টস। ফার্স্ট অফ অল, ডু নট বি কনজিউমড বাই আ সিঙ্গেল সাবজেক্ট। এটা আমাকে আমার একটা সিনিয়র জাস্ট এরকম টপিকটা বলে একটা এক্সাম্পল দিয়ে বলছিল। সো হি ওয়াজ ওয়ান অফ দ্য টপার্স অফ আইবি অ্যাডমিশন টেস্টের যে মক এক্সাম, খুবই 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 ভালো করতো। অ্যান্ড সেই ভাইয়াটার স্টোরি আমি কয়েকবার বলছি বিভিন্ন ক্লাসে। সেই ভাইয়াটা ম্যাথমেটিক্যালি ওয়াজ আ জিনিয়াস। সে এখন মেডিকেলে আছে। হি ওয়াজ আ জিনিয়াস। সে কী করতো, সে প্রত্যেকটা ম্যাথ মানে 25-এ ম্যাথ করার ট্রাই করতো, যে আই অ্যাম দ্য বেস্ট অ্যান্ড আমি প্রুফ করবো আই এম দ্য বেস্ট। আমার ইংলিশে সে মোটামুটি ভালো, বাট সে ভাবতো মোটামুটি ভালো যেহেতু এটাতে র্যাঙ্ক আসবে না, সো সে কী করতো, মোটামুটি অ্যান্সার করতো। অ্যানালিটিক্যালে সে মোটামুটি অ্যান্সার করতো। আইবি এক্সামে গিয়েও সে ম্যাথ আসছিল 25টা অ্যান্ড বিবিএ 28 ইকুইভ্যালেন্ট, সো এইচএসসি 19। সে ওই সময় পুরো ম্যাথ করা ট্রাই করছে অ্যান্ড পুরো ম্যাথ শেষও করছে। অ্যান্ড এরপরে ঘড়ির দিকে তাকায় দেখলো সময় শেষ। সো ইংলিশে আর অ্যান্সারই করতে পারে না, হি ফেইল্ড। সো এই একটা জিনিস আমার পার্সোনালি খুবই ভালো করে মনে ছিল যে আচ্ছা, তার মানে আমি একটা পার্টিকুলার সাবজেক্টে পুরোপুরি কনজিউমড হইতে পারবো না। অ্যান্ড দ্য অ্যানাদার গুড পয়েন্ট ওয়াজ অ্যাডজাস্ট ইউর অ্যাপ্রোচ বেসড অন ইউর কোশ্চেন ডিফিকাল্টি। সো কোশ্চেন ডিফিকাল্টি ওয়াইজ তুমি যদি ভাবো যে না, আমি শুধু ডিফিকাল্টি না, বিভিন্ন সিচুয়েশনে হইতে পারে। যেমন আমি যেখানে পরীক্ষা দিয়েছিলাম ইডেন গার্লস কলেজ, ওইখানে ঘড়ি ছিল না। সো ঘড়ি না থাকার কারণে আমি আসলে হাত ঘড়িও ইউজ করতাম না তখন, বা অ্যালাউডও ছিল না। সো ওই মোমেন্টে ঘড়ি নষ্ট, ঘড়িতে 2টা বাজে অথচ টাইম মনে হয় 10টা। সো আমি আসলে ঘড়ি দিয়ে তাকাইতে পারবো না, আমার হাতে ঘড়ি নাই। সো দ্য 90 মিনিটস আই হ্যাভ টু গো ব্লাইন্ড। সো ওই 90 মিনিটসের সিচুয়েশনটা ওয়াজ ভেরি ব্যাড। সো কী করতে পারি আমি? দেন আই ডিসাইডেড অন্য কোনো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কী হইতে পারে। যেহেতু ঘড়ি নাই, ঘড়িতে আমার টাইম ছিল যে আচ্ছা 30 মিনিট এটা করবো, 20 মিনিট এটা করবো, 20 মিনিট এটা করবো। বাট সিন্স আই ডিড নট হ্যাভ দ্যাট টাইম অর এনি ওয়াচ, আমি তখন করলাম কি 5টা 4টা 3টা অথবা 5টা। সো আমি সবগুলোতেই পাস করবো। সো ওরকম একটা মোমেন্টে গিয়ে আই অ্যাডজাস্টেড মাইসেলফ। শুধু আমি না, আমি যেটা শুনলাম যে ওই পার্টিকুলার কয়েকটা আমার সাথে ওই একই রুম থেকে আরেকজন চান্স পায়, সেও এরকম কিছু একটা অ্যাপ্রোচ বের করে, তার একটা প্ল্যান বি ছিল। সো অলওয়েজ ইউ হ্যাভ টু বি ভেরি ফ্লেক্সিবল, যে না, সিচুয়েশন যদি আমার সাপোর্টে না থাকে, দের ইজ সাম আদার ওয়ে অ্যারাউন্ড, যেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সো এই পয়েন্টগুলো আসলে
প্রত্যেকটাই হচ্ছে কারো না কারো লাইফ থেকে নেওয়া, কারো না কারো শিক্ষা, মানে সে এইটা লেসনটা পাইছে বলেই আমরা এখানে দিতে পারছি। অ্যান্ড থ্যাংক ইউ জাহিন, খুব সুন্দর করে এগুলোকে এক্সপ্লেন করছে। সো এইগুলো যদি কেউ মাথায় রাখো অ্যান্ড ওইভাবে প্রিপারেশন নিয়ে ডেইলি প্র্যাকটিস করো, আই বিলিভ পাস করাটা খুব একটা ডিফিকাল্ট না। হ্যাঁ, মেরিট পজিশনটা ম্যাটারও করে না দিন শেষে, বাট পাস করাটা চাইলে সম্ভব যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা নাও। অ্যান্ড নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমাদের কোর্স নিয়ে অ্যান্ড সব কিছু ডিটেলসে কথা বলবে মাসরুর ভাই, প্লিজ। থ্যাংক ইউ ওমর। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি একদম কোর্স লঞ্চিং লাইভের শুরুতে বললাম তোমাদেরকে যে আমাদের গত 2 বছরে আমরা আসলে যেই রেজাল্টটা দেখাতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই বছর আমাদের টার্গেট আসলে এই যে 43-63 না, আমরা চাই আরও বেশি মানুষজনকে আইবিএতে নিয়ে যেতে। সো আমাদের যেই টিচার প্যানেল আসছে আলহামদুলিল্লাহ আমরা এদের উপরে খুবই খুবই কনফিডেন্ট যে তোমাদেরকে নিয়ে আমরা একদম সর্বোচ্চ যেই বেস্ট সার্ভিসটা দেওয়া পসিবল সেটা আমরা ইনশাল্লাহ দিব। সো কী কারণে আমাদের এই কোর্সের স্টুডেন্টরা এত ভালো রেজাল্ট করছে, সো সেই জিনিসগুলো নিয়ে চলো আমরা একটু আলোচনা করি। আমাদের এই বছর আমরা নতুন করে আরও এর আগের বছর আমাদের 2টা বই ছিল, এগুলো কোর্সের সাথে না, কোর্সের বাইরে আলাদা করে। সো এই 2টা বইয়ের সাথে এই বছরে কিন্তু আমরা আরও 3টা বই নিয়ে আসছি। সো আগের বছর কি কি ছিল আগে বলি। আগের বছর ছিল আমাদের এই যে পাস্ট ইয়ার কোশ্চেন ব্যাংক, মানে বিগত বছরের প্রশ্ন, 10 বছর লাস্ট 10 ইয়ার্সের বিবিএ এর প্রশ্ন এবং লাস্ট 10 ইয়ার্সের এমবিএ এর প্রশ্ন। বিবিএ আর এমবিএ কিন্তু সেম প্যাটার্নেই পরীক্ষাটা হয়। সো এখানে টোটাল গত 20 বছরের মানে 20 সেট প্রশ্ন কিন্তু এখানে আছে এবং খুবই দারুণভাবে এই সলিউশনগুলো দেওয়া আছে। কেউ যদি আগে কোনো কিছু পড়া না থাকে, জাস্ট এই বিগত বছরের প্রশ্নগুলোর সলিউশন পার্টটাও দেখে, একবার পড়লেও যাতে করে তার মাথায় ঢুকে যায় যে আসলে কী নিয়ে প্রশ্নটা করছে এবং কিভাবে এই জিনিসগুলোকে চিন্তা করতে হবে, প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতে হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু এই সলিউশনগুলো দেওয়া, যেটা বাজারের অন্য কোনো বইতে এত সুন্দর করে কিন্তু এই জিনিসগুলা দেওয়া নাই। এরপরে আছে হচ্ছে দেখো মকবুক। এই মকবুকটা আমাদের কিন্তু ধরো আইবিএর যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু আসলে যতটা না নলেজের পার্ট, তোমরা অলরেডি বুঝছো যে এখানে পুরাটাই ওই এক্সাম প্রেশার হ্যান্ডেলিং পার্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এটার জন্য যত বেশি পরীক্ষা দিবা তত ভালো। তো এগুলা তো জাস্ট বিগত বছরের প্রশ্নগুলা। আর এখানে মকবুকের মধ্যে আমরা আরও এরকম 20টা সেট প্রশ্নকে এক জায়গায় করে একটা বই বানাইছি এবং এইখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো কমপ্লিটলি আইবিএ স্ট্যান্ডার্ড। এখন আইবিএ স্ট্যান্ডার্ড মানে কি? আইবিএ স্ট্যান্ডার্ড মানে দেখো তোমরা দেখছো যে বিবিএ 33-এ যেটা হয়েছিল বেশ কঠিন প্রশ্ন আসছে, আবার 34-এ কম্পারেটিভলি 33-এর থেকে একটু ইজি প্রশ্ন আসছে। তো এরকম করে আমরা কিন্তু স্ট্যান্ডার্ডটাও মেনটেন করছি। কোনো কোনো প্রশ্ন খুবই কঠিন, কোনো কোনো প্রশ্ন সহজ। তো এরকম প্যাটার্নে যদি তুমি 20টা সেট প্রশ্ন পরীক্ষা যদি দিয়ে যেতে পারো, তুমি দেখবা ইনশাল্লাহ তোমার যে কনফিডেন্স সেটা অন্য লেভেলে চলে যাবে। এবং প্রত্যেকটা প্রশ্নের পরে কিন্তু আমরা ওই রকম ডিটেল সলিউশন যেটা, সেই সলিউশনগুলো কিন্তু দেওয়া আছে। ফাইন, এগুলো গত বছরেও ছিল, গত বছরে আলাদা করে তোমরা বই অর্ডার করে এগুলো নিয়ে করতে পারছো। সো এবছরও তোমরা বই অর্ডার করতে পারবা, কিন্তু এবছর আরও 3টা বই আমাদের এখানে অ্যাড হয়েছে। তার মধ্যে আমাদের হচ্ছে এই যে কোয়ান্ট বুক, যেটা কোয়ান্ট বুকের মধ্যে আছে হচ্ছে পুরাপুরি ম্যাথমেটিক্স। তোমরা দেখছো সাবজেক্ট কিন্তু অলরেডি যে 3টা সাবজেক্ট, ম্যাথ, অ্যানালিটিক্যাল এবং ইংলিশ। তো এই ম্যাথের একদম ডেডিকেটেড যে বইটা সেটা হচ্ছে কোয়ান্ট বুক, ইংরেজির জন্য হচ্ছে ইনসাইট, আর আমাদের অ্যানালিটিক্যালের জন্য হচ্ছে অ্যানালিটিক্যাল বুক। তো আমি তোমাদেরকে এই কোয়ান্ট বুকের যে কন্টেন্টগুলো আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ কীভাবে করে গোছানো আছে সেগুলো চলো আমি একটু দেখাই দেই। দেখো আইবিএর জন্য আসলে কাজ করে এরকম মানুষজনের সংখ্যা খুব কম। সো আমরা চেষ্টা করছি যে যাতে করে তোমাদেরকে পুরা জিনিসটা সুন্দর মতন গুছায় দেওয়া যায়। সো আমাদের দেখো একটা চ্যাপ্টার দেখাচ্ছি, চ্যাপ্টার 6। আমাদের বই ইনশাল্লাহ তোমরা সামনের মাসের মধ্যেই ডেলিভারি হওয়া শুরু করবে। তো এর আগে জাস্ট বইয়ের আমি যদি একটা ডেমো দেখাই, দেখো চ্যাপ্টার 6-এর মধ্যে এই যে প্রফিট অ্যান্ড লস, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে এরকম কিন্তু টাইপ আকারে ভাগ করছি। সো টাইপ আকারে ভাগ করে প্রথমে ওই টাইপ রিলেটেড যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেগুলো দেখো শুরুতে ছোট্ট করে টার্মস অ্যান্ড কনসেপ্টস এগুলো আলোচনা করা আছে এবং কিছু এক্সাম্পল সলভ করা আছে। এক্সাম্পলের পরে পাস্ট ইয়ার কোশ্চেন্স, দেখো বিবিএ 93-94 বিশাল আগের প্রশ্ন, মানে এই টপিক রিলেটেড, শুধু না এই চ্যাপ্টার রিলেটেড না, এই টাইপ রিলেটেড যে সমস্ত প্রশ্ন আছে সে সবগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে। আমার বিশ্বাস এই বইটা কিন্তু বাজারের একমাত্র টাইপ ভিত্তিক বই। এইরকম টাইপ ভিত্তিক বই আইবিএর জন্য আর কোনো প্রতিষ্ঠানের নাই। সো আমাদের এই যে বইটা তুমি যদি টাইপ ভিত্তিকভাবে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে করে যদি শেষ করতে পারো, দেখো এমবিএর জন্য 9-10, তারপরে এমবিএ 9-10। তো এই যে টাইপ ভিত্তিকভাবে এগুলো সলভ করবে এবং তারপরে কিন্তু অ্যান্সার টেবিলে অ্যান্সার মিলাবা। যদি দেখো না ভাই অ্যান্সার মিলে নাই, তাহলে সেক্ষেত্রে দেখো সুন্দর মতন কিন্তু সলিউশনগুলো দেওয়া আছে। এই গেল টাইপ 1।
টাইপ ওয়ানের বিগত বছরের প্রশ্নগুলোর পরে এরপর আছে প্র্যাকটিস প্রবলেম। তো এই প্র্যাকটিস প্রবলেমগুলো দেখো, প্র্যাকটিস প্রবলেমগুলো এগুলো আবার ওই একই আঙ্গিকে এইগুলা করা। সো এখান থেকে যে অ্যান্সারগুলো প্রত্যেকটা দেখো সলিউশন সুন্দর মতন কিন্তু দেওয়া আছে, প্রতিটার সলিউশন সুন্দর মতন দেওয়া আছে। যে ওমর এই মাত্র বললো যে ভাই এগুলো দেখেই তো পড়তে ইচ্ছা করতেছে আবার প্রথম থেকে। তো আসলেই তাই। দেখো টাইপ 2 মার্ক আপ মার্ক ডাউন, এটা আরেকটা টপিক আর কি। তো জিনিসগুলা কি জানো, আসলে ম্যাথ এগুলা হয়তো তোমার কাছে ওয়ার্ডিংগুলো একটু নতুন লাগতে পারে, কিন্তু আসলে মূল কনসেপ্টের জায়গায় যদি বলি, এটা ক্লাস 8 থেকে ক্লাস 10 এই সময় তোমরা যে ম্যাথগুলো করছো, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ করছো, হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ, ক্লাস 8 থেকে ক্লাস 10 এর মধ্যে যে ম্যাথগুলো করছো সেই কনসেপ্টগুলো দিয়েই কিন্তু পুরা কোয়ান্ট পার্টটা সাজানো। এখন তাহলে কেন ভয় পারে না? কারণ ওই অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করে দেখা যায় এই একটা বড় স্ট্রাগল ফেস করে কি জানো, বড় একটা স্ট্রাগল ফেস করে যে ইংরেজি পড়ে বুঝা, বিশাল বড় বড় প্রশ্ন থাকে, এই পুরা ইংরেজি পড়ে বুঝে তারপরে ওইটা করা, এটা দেখা যায় যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছে তাদের জন্য এই ইয়াতে অ্যাডাপ্ট করাটা টাফ। কিন্তু কনসেপ্ট ওয়াইজ যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য ম্যাথের এই কনসেপ্টগুলো কিন্তু খুবই সিম্পল, খুবই ইজি। তো এটা জাস্ট একটু প্র্যাকটিস লাগবে, 1 মাস যদি একটু প্র্যাকটিস করো তাহলে ম্যাথ নিয়ে ইনশাল্লাহ তোমার কোনো টেনশন নাই। সো এরকম করে এই যে বইটা সাজানো আছে, ইংলিশ বইটা, অ্যানালিটিক্যাল বইটা, সবগুলাই কিন্তু একই আঙ্গিকে সাজানো আছে। সো এটা কোর্সের সাথে না, আলাদাভাবে তোমরা কিভাবে অর্ডার করবা সেই জিনিসগুলো নিয়ে আমরা সামনে আসবো। সো এরপরে যদি বলি যে আমাদের মক টেস্ট অনলাইনের ব্যাচের মধ্যে এই মক টেস্টটা কিন্তু ফ্রি থাকতেছে। সো মক টেস্টের মধ্যে দেখো আমাদের টোটাল 8 উইক ক্লাস হবে, 8 উইক ক্লাস হবে। তো প্রত্যেকটা উইকে যা যা কন্টেন্ট পড়ানো হবে সেইগুলোর ওপরে তোমার হচ্ছে অনলাইন উইকলি এক্সাম হবে। এবং তারপরে যখন পুরা কোর্সটা শেষ, আমরা রুটিন একটু পরে যাব যে কবে শুরু কবে শেষ। সো 10টা টোটাল ফাইনাল মক টেস্ট হবে। এই 10টা যদি কেউ অনলাইনে অনেস্টলি দিতে পারো, অনেস্টলি যে ভাই আমি কোনো এআই ইউজ করবো না, কিছু ইউজ করবো না, আমি একদম অনেস্টলি দিব, এবং সেখান থেকে তুমি কিন্তু ওই যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা আসলে করে ফেলতে পারবা। যে আসলে এক্সাম টাইমে আমার যে প্রেশারটা থাকে, আমি কোন প্রবলেমগুলো স্কিপ করব, কোন প্রবলেমগুলো আমার আগে সলভ করতে হবে, পাসিং বারটা মেনটেন করতে হবে, এই জিনিসটা তুমি কিন্তু এই 10টা এক্সাম দিয়ে মেনটেন করে ফেলতে পারবা। তারপরে দেখো আমাদের শুধুমাত্র আইবিএর জন্য না, আমরা বিইউপির জন্যও যে অ্যাডিশনাল সাপোর্টটা আছে, আমাদের যখন বিইউপি ডেট দিয়ে দিবে বিইউপির এক্সামের জন্য, তখন আমরা বিইউপি স্ট্যান্ডার্ড যে ফাইনাল মক আছে সেগুলোও কিন্তু অনলাইনের মধ্যে নিব। এরপরে যদি আমি চলে যাই, আমাদের এই বছরে ক্লাসের প্যাটার্নটা কিন্তু আমরা চেঞ্জ করছি, তোমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা কিন্তু এই জিনিসটা অ্যাডাপ্ট করছি। দেখো একদম প্রথমবার যখন আমরা 2024 সালে আসলাম তখন শুধুমাত্র ছিল লাইভ ক্লাস, তখন কোনো আর্কাইভ ছিল না। তখন বিগত বছরে যেহেতু আর কোনো কোর্স নাই তাই কোনো আর্কাইভ ছিল না। তো 25 ব্যাচ আমাদের ওই আর্কাইভ ক্লাসটা পাইছে, এবং সেখানে আর্কাইভ ক্লাসের সাথে সাথে ছিল লাইভ ক্লাসটাও। এই বছর আমরা যে কাজটা করতেছি, দেখো আর্কাইভ ক্লাস তো থাকবেই, আর্কাইভ ক্লাস তো আছেই। বিগত বছরের আমাদের গত 2 বছরের যে ক্লাস 2টার মধ্যে বেস্ট যেই ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু আমরা দিছি। কারণ দেখা যায় 24 সালে যে কন্টেন্ট দিছি তার তুলনায় 25 সালের কন্টেন্ট কিন্তু আরও আপডেটেড। কারণ এখানে তো ধরো ম্যাথ প্রবলেম প্র্যাকটিস করার জন্য আসলে এটার তো কোনো লিমিট নাই, তো কন্টেন্ট রেগুলার কিন্তু এগুলো আপডেট হচ্ছে। সো আমাদের আর্কাইভ ক্লাস গত বছরের এবং তার আগের বছরের মিলে যেগুলো বেস্ট ক্লাস, সেগুলো কিন্তু আমরা এই আর্কাইভ ক্লাসের মধ্যে দিয়ে রাখছি। কেউ যদি চাও যে না ভাই আমি আসলে সেলফ একটা পেস আছে আমার, আমি ডিসিপ্লিনড অনেক, আমি নিজের পেসেই সুন্দর মতো শেষ করে ফেলতে পারবো, তাহলে তাদের জন্য সাজেশন হচ্ছে ঠিক আছে তুমি আর্কাইভ ক্লাস দেখে সবগুলো টপিক আগে শেষ করে ফেলো, এরপরে আমাদের যে বই যখন আসবে বই থেকে টানা প্র্যাকটিস করো, বা আমরা তো অনলাইন যেই প্র্যাকটিস ম্যাটেরিয়াল সেগুলোও তো দিব, সেখান থেকেও কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারবা। এরপরে আসো লাইভ ক্লাস। সো লাইভ ক্লাস আরেকটা দেখতেছো কম্প্যাক্ট ক্লাস। এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা এবছর কি, খুব ভালো করে শোনো। দেখো অনেক স্টুডেন্ট এরকম আছে যাদেরকে আমরা এই সময়টাতে পাই যে ভাই আমার আসলে দেখা যায় ম্যাথের যে বেসিকগুলো আছে সেই বেসিকে একটু গ্যাপ আছে। তো সবাই তো আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, এখানে কমার্সের স্টুডেন্টরা থাকে, আর্টসের স্টুডেন্টরা থাকে। তো সবার জন্য ম্যাথটাকে যাতে করে আমরা সহজ করতে পারি সেজন্য কি করা লাগে, দেখা যায় লাইভ ক্লাসে আমরা একদম বেসিক থেকে শুরু করে আস্তে 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 উঠি। এখন এটার ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা আগের থেকে প্র্যাকটিস করছে, আগে পড়াশোনা করছে, তাদের জন্য এই জিনিসটা একটু রিডান্ডেন্ট হয়ে যায়। তারা মনে করে আরে ভাই এটা তো আমি পারি, বেসিক জিনিস এগুলোতে এত ঘাটানোর কিছু নাই, আমার একটু টাফ প্রবলেমে একবারে চলে যান, এগুলা আমরা আগে প্র্যাকটিস করছি। সো তাদের জন্য আমরা একদম ডেডিকেটেডলি এই কম্প্যাক্ট ক্লাসের এবার এই বছর নতুন সংযোজন কম্প্যাক্ট ক্লাসের আয়োজন করছি। সো এই ক্লাসটা যাদের মনে করো প্রিপারেশন ভাইয়া না ঠিক আছে আমি অলরেডি আইবিএ প্রিপারেশন অনেক দিন ধরে নিয়ে আসছি,
আইবিএর প্রিপারেশন আমার একটা ব্যাক অফ মাইন্ডে ছিল যে না আমি এটা প্রিপারেশন নিব, আমি 25 সালেও আপনাদের সাথে কোর্সে ছিলাম, এরকম অনেক স্টুডেন্ট আসো। সো তাদের জন্য হাইলি রিকমেন্ডেড হচ্ছে কম্প্যাক্ট ক্লাস। যদি মনে করো যে ভাই আমার ম্যাথের জন্য আমার একেবারে বেসিক থেকে যে জিনিসপত্র দেখা লাগবে না, আমি মোটামুটি আমাদের বিগত বছরের যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে বা যে কন্টেন্ট আছে সেগুলো থেকে অনেক সাপোর্ট পাইছি, এবং আমি এখন চাই যে নতুন কী কী কন্টেন্ট আপনারা দিচ্ছেন বা একেবারে অ্যাডভান্স যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোতেই আমি ফোকাস করতে চাই, তাহলে তোমার জন্য জাস্ট এই কম্প্যাক্ট ক্লাস, একদম কম্প্যাক্ট ক্লাস, খুব ভালোভাবে এই কম্প্যাক্ট ক্লাসের ক্লাসগুলো করে ফেলবা। রেকর্ডেড থাকবে, এগুলো রেকর্ডেড থাকবে, এগুলো হচ্ছে লাইভ ক্লাস। সো যাদের প্রিপারেশন ভালো মনে করছো, যারা মনে করছো যে ভাইয়া আমার পটেনশিয়াল আইবিএস এর রেজাল্টও ভালো হয়েছে, মানে সামনে তোমরা দেখবে রেজাল্ট যখন আসবে, যদি এরকম কনফিডেন্ট থাকো তাহলে সেই ক্ষেত্রে কম্প্যাক্ট ক্লাসে সরাসরি চলে যাবা, সরাসরি কম্প্যাক্ট ক্লাসে চলে যাবা। লাইভ ক্লাসের যে স্লাইডগুলো একটু উল্টায় পাল্টায় দেখবা যেখানে নতুন কিছু আছে কিনা বা নতুন কোনো টাইপের ম্যাথ প্রবলেম আছে কিনা। কিন্তু প্র্যাকটিস ম্যাটেরিয়াল আর কম্প্যাক্ট ক্লাস এটা হচ্ছে যারা অলরেডি প্রিপারেশন ভালো তাদের জন্য। আর যারা মনে করছো যে না ভাই আমার প্রিপারেশন আগে কিছুই নাই, আমি একদম ডেডিকেটেডলি আইবিএর জন্যই প্রিপারেশন নিচ্ছি, অন্য কোনো কিছু ব্যাকআপ নাই, তাহলে সেক্ষেত্রে ভাই তুমি লাইভ ক্লাসও করবা, কম্প্যাক্ট ক্লাসও করবা, এবং যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালগুলো দিব, এক্সাম নিব, সব রুটিন মতন ফলো করবা। যেহেতু বিগত বছরগুলোতে আমাদের এই প্যাটার্নে ক্লাসগুলো করে স্টুডেন্টরা উপকৃত হয়েছে, চান্স পাইছে, তোমরাও ইনশাল্লাহ আরও ভালো রেজাল্ট করতে পারবা। সো আমাদের কমপ্লিট সিলেবাস আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু কভার করে ফেলবো, এবং কম্প্যাক্ট ক্লাসের সংখ্যা কিন্তু কম হবে। মানে দেখা যাবে হয়তো লাইভ ক্লাসে যেটা 15টা ক্লাস, কম্প্যাক্ট ক্লাসে হয়তো 10টা ক্লাস, হ্যাঁ 10টা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম টাইমের মধ্যে আমরা পুরো জিনিসটাকে একদম সুন্দর করে সাজিয়ে দিব। ফাইন, এরপরে আমি চলে যাই আমাদের আর্কাইভ ক্লাসের মধ্যে কি কি ছিল। দেখো আর্কাইভ ক্লাসের মধ্যে ম্যাথ ক্লাস আছে টোটাল 26টা, প্রত্যেকটা ক্লাসই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে কিন্তু। ইংলিশ ক্লাস আছে 24টা, অ্যানালিটিক্যাল আছে 12টা, এবং বিউপি স্পেশাল ক্লাস এটা আছে হচ্ছে 10টা। এটা মূলত জিকে, ইকোনমিক্স আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এই 3টা সাবজেক্টের উপরে আছে, ঠিক আছে। সো আমাদের এইগুলার পরে এবার আমি একটু সবাইকে ডেকে নিব যারা ম্যাথ টিচার আছে আমাদের প্যানেলে। ম্যাথ টিচার তোমাদের মোয়াজ ভাইয়া হচ্ছে দুর্দান্ত ম্যাথ টিচার, তোমরা দেখছো ম্যাথে হচ্ছে মোয়াজ ভাই আজকে উপস্থিত থাকতে পারে নাই, কারণ হচ্ছে ভাইয়ার ছোট ভাই একটু অসুস্থ, তো দেশের বাইরে গেছে, তো মোয়াজ ভাই আসতে পারে নাই। তবে আমাদের যে জুনিয়র টিচার প্যানেল আছে তাদেরকে সবাই একটু আমি আমন্ত্রণ জানাবো। ম্যাথ ক্লাস যারা নিবে সবাই একটু নিজেদের পরিচয়টা আগে দাও, তারপরে হচ্ছে আমরা ডিটেইলস ম্যাথের মধ্যে চলে যাই। Hi guys, I'm Sheikh Ishma Muzair from IBBA 34th. Hello everyone, I'm Rumaisa Mujid Choudhury from BBA 34. Hello everyone, this is Sana Frohman Abir from BBA 34th. ঠিক আছে, সো আমরা পরিচিত হয়ে নিলাম, এখন আমরা সরাসরি চলে যাব। ভাইয়ারা তোমাদেরকে এক্সপ্লেন করবেন যে ম্যাথে আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং ম্যাথের এক্সামটা দেওয়ার সময় কি কি জিনিস ফোকাসে রাখা উচিত। যারা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল, যারা কমার্স আর্টসের ছিল, তাদের জন্য আসলে ম্যাথটা কিভাবে করে কভার করা উচিত ভাইয়ারা এটা এক্সপ্লেন করবেন। থ্যাংক ইউ মাশরুফ ভাই সব কিছু সুন্দর করে এক্সপ্লেন করে নেওয়ার জন্য। সো স্টার্ট করবো আমরা হচ্ছে ম্যাথের কোশ্চেন প্যাটার্ন দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে ম্যাথের কোশ্চেন প্যাটার্ন, আসলে ভাইয়া ম্যাথের কোনো স্পেসিফিক কোশ্চেন প্যাটার্ন নাই। মানে আমরা কোশ্চেন প্যাটার্ন বলতে আসলে কি বুঝি? কোশ্চেন প্যাটার্ন বলতে আমরা বুঝি যে আমার টপিক কোন টপিক থেকে কয়টা কোশ্চেন আসবে, কেমনভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে। সো আমার আসলে অ্যাকচুয়ালি ওভাবে কোনো কোশ্চেন প্যাটার্ন নাই যে এতগুলো কোশ্চেন এই টপিক থেকে আসবে, এতগুলো কোশ্চেন এই টপিক থেকে আসবে। তবে আমরা এতদিন যেহেতু আইবিএ অ্যাডমিশন টেস্ট চলছে, আমরা মোটামুটি জানি যে কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসে। সো আমরা ওগুলো নিয়ে আজকে কথা বলবো। সো বেসিক্যালি আমাদের আইবিএ ম্যাথ টেস্টার মধ্যে মার্কসে 25 থেকে 30 হয়। সবসময় ওরা স্পেসিফাই করে দেয় না যে আইবিএ ম্যাথ পার্টের মার্কসটা 25 হবে বা 30 হবে। আমাদের টাইমে 25 ছিল এবং এর আগের বছরও 25 মার্কের ছিল। সো আমরা প্রথমে এই টপিকের দিকে ডাইভ ইন করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে সবার উপরে কিছু টপিক আছে, নাম্বারস, ইনইকুয়ালিটিস, ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমালস। নাম্বারস টপিকটা বলতে আমরা কি বলতেছি? বেসিক্যালি এখানে আমরা হচ্ছে অনেক জুনিয়র ক্লাসে এগুলো দেখেছিলাম যে নাম্বারসে কিছু টপিক লাইক আমি একটা নাম্বার কি একটা নাম্বার দ্বারা ডিভিজিবল কিনা, ঠিক আছে, একটা নাম্বার কি একটা নাম্বার থেকে বড় বা ছোট কিনা, এবং নাম্বার নিয়ে আরও অনেক ম্যাথস আছে লাইক অনেক বড় একটা গুণফল তোমাকে দিয়ে দিবে, দেন তোমাকে বলবে যে এই নাম্বারের ইউনিট ডিজিটে বা এর আগের ডিজিটে কোন নাম্বারটা পাওয়া যাচ্ছে। সো এইসব ধরনের ম্যাথসগুলো একটু ট্রিকি হয় এবং আমরা তো অ্যাকচুয়ালি নাম্বার থিওরি নিয়ে এত ইনডেপথ পড়ি না। সো এটা একটা টপিক যেটা অনেকের কাছে একটু টাফ লাগে। এরপরে আছে আমাদের ইনইকুয়ালিটিস, ঠিক আছে। সো আমরা সবাই ইকুয়েশন সলভ করছি, এক্স ওয়াই এর ইকুয়েশন সলভ করে বিভিন্ন ধরনের ম্যাথ করেছি, বাট ইনইকুয়ালিটিস টপিকটা আসলে কি? ইনইকুয়ালিটিস টপিকটা হচ্ছে আসলে ইকুয়াল সাইনের
মানে ইকুয়াল সাইন ইউজ না করে আমরা ইকুয়েশনে গ্রেটার দেন বা লেসার দেন সাইনটা ইউজ করি। তোমরা 9-10-এ আমি শিওর যে ইনইকুয়ালিটি নামে একটা চ্যাপ্টার সলভ করেছো, ওই চ্যাপ্টারের মধ্যে কিন্তু বেশ ইনইকুয়ালিটির ইকুয়েশনের ম্যাথস আমরা করছি। অ্যান্ড যদি আমার সামনে আগে ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমালসের যে ম্যাথগুলো আছে এটা মোস্টলি আমাদেরকে আসলে অন্যান্য যে টপিকগুলোতে ওখানে হেল্প করে, বাট কিছু ম্যাথস আছে অনেক বেসিক ম্যাথস, লাইক ধরো তুমি একটা নর্মাল নাম্বার, একটা ইন্টিজার নাম্বার দেখলে ইজিলি বুঝতে পারো একটা নাম্বার কি বড় নাকি ছোট নাকি, দুটো নাম্বার কম্পেয়ার করলে, রাইট? কিন্তু যখন আমরা ফ্র্যাকশনস বা একটা ফ্র্যাকশন দেখি, একটা ফ্র্যাকশনাল নাম্বার দেখি এবং খুবই উইয়ার্ড একটা ফ্র্যাকশন, তখন কিন্তু আসলে এটা বোঝা টাফ যে কোন নাম্বারটা, কোন ফ্র্যাকশনটা বড় বা কোন ফ্র্যাকশনটা ছোট। সো এইসব ধরনের ট্রিকি কোয়েশ্চেন এবং কিছু কোয়েশ্চেন থাকে ফ্র্যাকশনস এন্ড ডেসিমালে। এরপর আমরা দেখবো এখানে নিচে একটা পার্ট আছে সেটস, প্রবাবিলিটি অ্যান্ড কম্বিনেট্রিক্স। সো এর মধ্যে সেটস অ্যান্ড প্রবাবিলিটি যে টপিকটা, এই টপিকটা তোমরা হচ্ছে খুবই ভালো মতো 9-10-এ পড়ছো। আই গেস এটা 9-10-এ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের সেটস ছিল, ঠিক আছে? আর হচ্ছে প্রবাবিলিটিটা হচ্ছে সায়েন্সের যাদের ওদের হায়ার ম্যাথসে ছিল। সো সেটসে আমরা ইউজুয়ালি কয়েকটা সেটের ইউনিয়ন বা কয়েকটা সেটের ইন্টারসেকশন, এ বি সেট দেওয়া থাকে, সেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকে, এইসব টাইপ অফ জিনিস নিয়ে কাজ করি। ভেন ডায়াগ্রাম, এগুলো তোমার নাম শুনছো আমি আশা করি। অ্যান্ড অবশ্যই ধরো একদম বেসিক জিনিস পারে তো আসবে না যে আমার একটা সেট দিয়ে দিল, বললো যে ইউনিয়ন করতে, ইন্টারসেকশন করতে। তোমার অবশ্যই সেটের অ্যাপ্লিকেশনগুলো আসবে। এবং ভাইয়া আমরা বলতেছি যে হ্যাঁ, মানে টপিকগুলো হচ্ছে আমাদের আগের পড়া, বাট একটু অবশ্যই অ্যাডভান্স লেভেলে আসবে, যেহেতু আইবিএ অ্যাডমিশন টেস্টটা ভালোই কম্পিটিটিভ, ঠিক আছে? পরে আমরা প্রবাবিলিটিতে গেলে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথ থাকে, লাইক একটা ডাইস তুমি যদি টস করো, এখানে কোন কোন নাম্বার উঠতে পারে, কয়বার টস করলে কোন কোন নাম্বার উঠতে পারে, তুমি একটা ব্যাগ থেকে, ব্যাগের মধ্যে বিভিন্ন কালারের বলস আছে, তুমি ওখান থেকে পিক আপ করলা, ঠিক আছে? তোমার কোন কালার ওঠার প্রবাবিলিটি কত। দেন সামনে গেলে কম্বিনেট্রিক্স আছে, এটা হচ্ছে পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন। এখানে আমরা কাজ করি ইউজুয়ালি লাইক তোমাকে যদি কিছু জিনিস দেওয়া হয়, তুমি এটা কয় সিরিয়ালে সাজাতে পারবা এবং কতভাবে সাজাতে পারবা। সো এই টপিকগুলো একটু আননোন থাকে কিছু মানুষের কাছে। এখন যদি আমি মাঝখানের টপিকগুলো দেখি, সেগুলো হচ্ছে আমাদের একদম মেইন স্ট্রিম অ্যারিথমেটিক যে টপিকগুলো সেগুলো, ঠিক আছে? ফার্স্ট দেখো অ্যাভারেজ তোমরা বুঝতেছো যে অ্যাভারেজের ম্যাথগুলো আমরা অনেক আগে থেকে ক্লাস 4, 5, 6, 7 থেকে করতেছি। এইজেস বলতে যে ম্যাথগুলো আছে যে বাবার বয়স, ছেলের বয়স, মেয়ের বয়স, এগুলো আমরা ইকুয়েশন দিয়ে বা অনেকভাবে সলভ করতে পারি। পার্সেন্টেজের একটা সাব টপিক যেটা আবার অনেক বড়, তাই আমরা একটা আলাদা টপিক হিসেবে মেনশন করছি, সেটা হচ্ছে প্রফিট, লস অ্যান্ড ইন্টারেস্ট। পার্সেন্টেজের ম্যাথসও আমরা প্রচুর করছি, এবং আমরা এখানে জানি যে আমি একটা জিনিস বিক্রি করলাম প্রফিটে, লসে, বা এখানে ইন্টারেস্টের ম্যাথ আছে, প্রিন্সিপাল, অ্যামাউন্ট। অলসো এখানে ধরো বিভিন্ন ধরনের ম্যাথস আছে যেখানে আমরা ইনভেস্টমেন্ট হিসাব করি, ঠিক আছে? এই ম্যাথসগুলো পরে গেলে রেশিও অ্যান্ড প্রপোর্শন আছে, হ্যাঁ, বাংলা যেটাকে আমরা অনুপাত বলি। অ্যান্ড অলসো রেশিওর একটা সাব টপিক আছে মিক্সচার, এটা নিয়ে আমি একটু কথা বলি কারণ মিক্সচার টপিকটা সবাই দেখে না। মিক্সচার মেইনলি এমন একটা টপিক যেখানে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের নলেজগুলো ইউজ করি। মিক্সচার টপিকটাতে বেসিক্যালি আমরা হচ্ছে একটা ধরো আমি একটা সলিউশন নিলাম, ঠিক আছে, যেটা একটা ঘনত্ব আছে, কনসেন্ট্রেশন অনেকে সবাই বলে, আবার আরেকটা সলিউশন নিলাম, সেটার একটা কনসেন্ট্রেশন আছে, আমি দুইটা মিক্স করলাম, নতুন একটা সলিউশন বা মিক্সচার হইলো, সেটা নতুন একটা কনসেন্ট্রেশন আছে। সো আমরা এখানে কোন রেশিওতে মিক্স করলাম, কোন অনুপাতে মিক্স করলাম, সেই ভ্যালুগুলো নিয়ে আমরা বেসিক্যালি ম্যাথগুলোতে কাজ করি। এরপর আছে স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, তোমরা ম্যাথগুলোর সাথে অনেক জুনিয়র ক্লাস থেকে পরিচিত। অ্যান্ড ফাইনালি আছে ওয়ার্ক, যে ম্যাথগুলো তোমরা সবাই আসলে করে আসছো 6, 4, 5-এ। সবার লাস্ট সাইডে ডান সাইডে আমি রাখছি হচ্ছে এখানে জিওমেট্রি যে পার্টগুলো, হ্যাঁ, ধরো অ্যাঙ্গেলস, তারপর ধরো 2D যে মেজারমেন্টগুলো আছে, লেন্থ, তারপর ওয়েট, এগুলো রিলেটেড। দেন সার্কেল একটা বড় একটা পার্ট, সার্কেল রিলেটেড অনেক ম্যাথস আছে, তোমাকে ফিগার দিয়ে দিবে, সার্কেলের বিভিন্ন ভ্যালু বের করতে হবে। সলিড জিওমেট্রি একটা পার্ট আছে, সলিড জিওমেট্রিটা হচ্ছে বেসিক্যালি তোমার ধরো 3D অবজেক্ট নিয়ে আমরা কাজ করি, অবজেক্টের এরিয়া, অবজেক্টের সারফেস এরিয়া, অবজেক্টের ভলিউম, অবজেক্টের ডেনসিটি, এগুলো নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি। অ্যান্ড ফাইনালি আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, যেখানে হচ্ছে আমরা ওই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে গ্রাফ বসাই, ওখানে আমরা ইকুয়েশন নিয়ে সলভ করি। এটা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসতে দেখা গেছে। অ্যান্ড ফাইনালি ছোট একটা পার্টস আছে মিসেলেনিয়াস, এখানে একটা আছে পাইপস দিয়ে বুঝাচ্ছি, ধরো কিছু ম্যাথ থাকে সিস্টার্ন কতক্ষণে ফিল আপ হবে, কতটুকু ফিল আপ হবে, ঠিক আছে? ধরো রেইসেস কিছু পার্ট থাকে, তোমাকে কিছু ক্যারেক্টার দিয়ে দিবে, বলবে যে সে এত স্পিডে যাচ্ছে, তার কমপ্লিট করতে এতক্ষণ লাগে। অ্যান্ড ফাইনালি ধরো আমরা একটা আছে পার্টনারশিপ, লাইক কয়েকজন যদি একসাথে পার্টনার হয়ে একটা বিজনেস দেয়, তার এখান থেকে প্রফিট কত আসবে আর কি আসবে। সো আমি নেক্সট পার্টটা হ্যান্ড ওভার করতেছি রোমাইসার কাছে, সে তোমাদের সাথে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবে। থ্যাংক ইউ।
সো হ্যালো এভরিওয়ান, আমরা ফার্স্ট থেকে কিন্তু জেনে আসছি কি আইবিএ যে এক্সাম এটা জাস্ট নলেজ বেসড না, রাদার আমরা এক্সামে কোন কোন স্ট্র্যাটেজি ইউজ করতে পারবো ওটা অনেক বেশি ডিপেন্ড করে। সো ফার্স্ট এখানে জাস্ট আমরা কয়েকটা স্ট্র্যাটেজি একটু লিখে রাখলাম, যেটা ফলো করলে হয়তো সবার মধ্যে তোমার যে চান্স পাওয়ার প্রবাবিলিটি ওটা বেড়ে যেতে পারে। ফার্স্টে হলো হ্যান্ড ক্যালকুলেশন। আইবিএর প্রিপারেশন নেওয়ার শুরুতে সবাই ফার্স্টে যে ধাক্কাটা খায় সেটা হলো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, বাট তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশনে একটু এফিশিয়েন্ট হও তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে ভালো করার যে চান্স ওটা আরও কি বেড়ে যাবে। সো হ্যান্ড ক্যালকুলেশনে ভালো করার জন্য তুমি জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করবা অ্যান্ড ইটস এনাফ। তারপর আমরা কি মেন্টাল ক্যালকুলেশন। সো আইবিএর ক্ষেত্রে প্রত্যেকটা ক্যালকুলেশন যে তোমার খাতায় লিখে লিখে করা লাগবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না, রাদার তুমি যদি কি মেন্টালি ক্যালকুলেশন করতে পারো তাহলে আরও বেশি বেটার হবে। দেন আমরা নেক্সটে দেখবো শর্টকাট মেথড। সো ধরো তোমার একটা কোয়েশ্চেন দিল, ওই কোয়েশ্চেনটা হয়তো নর্মাল মেথডে করতে তোমার 4 থেকে 5 মিনিট লাগতে পারে, কিন্তু ওই কোয়েশ্চেনটার হয়তো একটা ছোট্ট ট্রিকটা তুমি যদি জানতা তাহলে 1 মিনিটের কম সময় এটা করে ফেলতে পারতা। সো এই সব শর্টকাট ট্রিক্সগুলো আমাদের যে ক্লাস হবে ওখানে কিন্তু ডিটেলসে বোঝানো হবে। সো নেক্সট হলো অপশন টেস্টিং। অপশন টেস্টিং এটার সাথে আমরা অনেকে পরিচিত না এই ওয়ার্ডটার সাথে। এটা কি, ধরো একটা এক্সাম্পলের সাথে বুঝি। তোমার কাছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন দেওয়া, x² + y² + xy ইকুয়ালস টু কোনো একটা। সো তুমি ওটা নর্মালি করার থেকে যদি অপশন দিয়ে টেস্ট করো, অপশনে অবশ্যই x এর একটা মান দেওয়া থাকবে, y এর একটা মান দেওয়া থাকবে। সো তুমি নিজে করার থেকে তুমি যদি অপশন দিয়ে টেস্ট করো তাহলে ফুল যে প্রসেসটা ওটা কিন্তু আরও ফাস্ট হবে। নেক্সটে সিলেক্টিং কোয়েশ্চেন্স ওয়াইজলি। আচ্ছা ধরো তুমি ফার্স্টে কয়েকটা ম্যাথ সলভ করা স্টার্ট করলাম, তুমি এমন এমন ম্যাথগুলো সিলেক্ট করলা যেগুলো অনেক কঠিন। সো ফার্স্টে দেখো তোমার কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে, বাট ওটার পরিবর্তে তুমি যদি এমন কোয়েশ্চেনগুলো সিলেক্ট করতে যেগুলো একটু শর্ট, অনেক ফাস্ট তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবা, তোমার কনফিডেন্সটা বুস্ট হয়ে যেত। সো দ্যাটস ওয়াই সিলেক্টিং কোয়েশ্চেন্স ওয়াইজলি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাস্টলি আমরা জানবো নোয়িং হোয়াট টু স্কিপ। সো আইবিএর যে অ্যাডমিশন রেজাল্ট ওটা যদি তোমরা একটু অ্যানালাইজ করো, যে 70 আউট অফ 70 কিন্তু কেউ পায় না। কয়েকটা কোয়েশ্চেন এমনভাবে ডিজাইন করা যেটা তোমার স্কিপ করাটা বেটার হবে। সো আইবিএর এক্সাম স্ট্র্যাটেজির মধ্যে অন্যতম হলো কোন জিনিসটা স্কিপ করা লাগবে ওটা জানা। এখন আমি আবিরকে ডাকবো পরের পার্টটা বলার জন্য। থ্যাংক ইউ রোমাইসা তোমার পার্টটা প্রপারলি এক্সপ্লেন করার জন্য। এখন আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই কিছু সোর্স যেগুলো ইউজ করে আমরা সবাই আইবিএর প্রিপারেশন নিয়ে থাকি নর্মালি। সো আমরা লাইক ইন্ডিয়ার সিএটি এক্সামের সাথে আইবিএর বিবিএ এক্সামের যেই টেস্টটা আছে সেটার অনেক সিমিলারিটি আছে। সো আমরা সেই এক্সামে ক্র্যাকিউ অথবা এক্সাম ভেদা বা ইন্ডিয়া বিক্সের মতো ওয়েবসাইটসগুলো ইউজ করে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে পারি। তাছাড়া অনেকগুলো বই আছে বাজারে, যেমন জিআরই ম্যাথ বাইবল যেটা জিওমেট্রির জন্য অনেক ভালো। তাছাড়া জিম্যাট অফিসিয়াল গাইড আছে। তাছাড়া আছে আমাদের মাদার সোর্স জিম্যাট ক্লাব। বাট আমাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এতগুলো সোর্স দেখে আমি কখন কোনটা করব? আমার সামনে কি সবগুলো সোর্স একবারে ওপেন রাখা লাগবে? আমি কি সবগুলো একসাথে দেখে দেখে প্র্যাকটিস করব? ব্যাপারটা এরকম না। আমরা এসিএস আইবিএ অ্যাডমিশন গ্রুপের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি এসিএস কোয়ান্ট বুক, যেটার সম্পর্কে মাসুর ভাই আগেই অনেকটা ডিসক্রাইব করে বলেছেন যে এই বইয়ে টাইপ ওয়াইজ এবং টপিক ওয়াইজ ম্যাথগুলো খুব ভালো মতো সাজানো আছে। সো আমাদের এই এতগুলো সোর্স দেখে কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন নাই যে আমরা কোনটা থেকে ম্যাথ করব বা কোনটা থেকে প্রিপারেশন নিলে ভালো হবে। এই একটা বই আমরা যদি ফলো করি সবাই, তাহলে আমাদের ম্যাথের অর্থাৎ আইবিএ বিবিএ অ্যাডমিশন টেস্টের জন্য যে ম্যাথের প্রিপারেশনটা আছে সেটার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা নিতে পারবো। সো আশা করি এইসব ইনস্ট্রাকশনস তোমাদের জন্য অনেক কাজে আসবে। এখন আমি ইংলিশ পার্টটা এক্সপ্লেন করার জন্য ডেকে নিতে চাই ওমর ভাইকে। থ্যাংক ইউ। অলরাইট, সো মোটামুটি অনেক কিছু কভার হয়ে গেছে। ইংলিশ আইবিএর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সেগমেন্টস, বাকি সবগুলো ইম্পর্টেন্ট, তার পাশাপাশি একটা স্পেশাল কারণ এখানে রিটেন আছে অ্যান্ড ভাইবাটাও ইংলিশে দিতে হয়। সো ইংলিশ পার্টটাতে কিছু স্পেশাল প্রিপারেশন রিকোয়ার করে, অ্যান্ড এটা আহামরি খুব ডিফিকাল্ট কিছু না। যদি আমরা কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের জন্য আসলে প্রিপারেশন নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। ওকে, সো ইংলিশের বেসিক পার্ট হচ্ছে গিয়ে কোশ্চেন আসে 3টা সেগমেন্ট থেকে। রিডিং, গ্রামার পার্ট থেকে আইবিএতে বিশ্বাস করো আহামরি ডিফিকাল্ট কিচ্ছু আসে না। গ্রামারের জন্য আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি এসিএস আইবিএর আর্কাইভ ক্লাস অ্যান্ড তোমাদের আপুরা বা ভাইয়ারা যে লাইভ ক্লাসগুলো নিবে
সেই ক্লাসগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো, এই আর্কাইভ ক্লাস মোটামুটি আমার সবগুলো ক্লাস পেয়ে যাবা, লাইভ ক্লাসে তাহিয়া, জাহিন, হাসিব অ্যান্ড রহমান সবার ক্লাস পেয়ে যাবা। সো দিস ক্লাসেস আর মোর দ্যান এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই গ্রামার পার্টটা এতটুকু গ্যারান্টি আমি এখন দিতে পারি তোমাদেরকে। অ্যান্ড হোয়াট নেক্সট, এখন গ্রামার সব পারি, বাট প্রিপারেশন নেওয়ার জন্য এক্সাম তো দিতে হবে। সো এক্সামের যে কোয়েশ্চেনগুলো সেগুলো এই দুইটা সেগমেন্টে আসে। একটা হচ্ছে গিয়ে সেন্টেন্স কারেকশন, খুবই মজার। সো আর্কাইভ ক্লাস যারা করছো বা গত বছর যারা স্টুডেন্ট ছিল তোমরা জানো যে কিছু জাস্ট ছোট্ট একটা লজিক থাকে যেটা ক্লাসে আপুরা খুব সুন্দর করে পড়ায় দিবে, আমরা ক্লাসে খুব সুন্দর করে পড়ায় দিব, জাস্ট ধরবা, অপশনে খুঁজে বের করবা, দাগায় দিবা। সো আমরা স্মার্ট স্ট্র্যাটেজিগুলোই আমাদের একটা কন্টেন্টের পিছনে আমরা অনেক লম্বা সময় ইনভেস্ট করি, অ্যান্ড এরপরে সব থেকে বেস্ট ওয়েতে সলিউশন কেমনে বের করা যায় সেটাই আমরা দেখাবো আমাদের ক্লাসগুলোতে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। সো এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, এটা ছেড়ে দাও আমাদের উপরে, ইউ জাস্ট ডু সাম প্র্যাকটিস। ওকে, দেন হোয়াট নেক্সট, ভোক্যাবুলারি। ভোক্যাবুলারির জন্য আমরা আমাদের সাইড থেকে অনেক চেষ্টা করি যে না, এই পার্টিকুলার ওয়ার্ড তুমি কীভাবে মনে রাখতে পারো, বা অনেক ভোক্যাব কুইজ আমাদের ক্লাসে থাকবে। সো আলটিমেটলি দেখবা যে তোমার ভোক্যাবের নাম্বারটা বাড়তেছে। অনেক অনেক ওয়ে আছে আসলে ভোক্যাব ভালো করার। মুখস্থ সবাই করে, কেউ সেন্টেন্সে ইউজ করে, কেউ নেমোনিক্স দিয়ে মনে রাখে, কেউ রিডিং পড়া বাড়ায় দেয়। তো দিন শেষে ভোক্যাবুলারি মনে রাখাটা ইম্পর্টেন্ট। কতগুলো ওয়ার্ড পড়ে গেছি, এক্সাম হলে পারছি কিনা এরকম কিছু না গিয়ে জাস্ট রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকা। কী কী কোয়েশ্চেন আসে? অ্যানালজি, দুইটা কোয়েশ্চেন, দুইটা ওয়ার্ড, এদের মধ্যে সম্পর্ক কী? সো লেটস মেক আ ব্রিজ। সেই ব্রিজটা আরেকটা জায়গায় বসাই দিব। লেটস সে টিচার কী করে? টিচ করে। ওকে, টিচার যদি টিচ করে তাহলে তোমার হচ্ছে গিয়ে একজন ফুটবলার কী করে? খেলে, প্লে। সো সম্পর্ক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। একদম সিম্পল। সিনোনিম অ্যান্টোনিম আমার কিচ্ছু বলা দরকার নেই। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, কোন ওয়ার্ডটা সিমিলার, কোন ওয়ার্ডটা নট সিমিলার, জাস্ট আইডেন্টিফাই করে দাগা দিতে হবে। এটা বিউপিতে আসে, আইবিএতে আসে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড বাংলাদেশের সব জায়গায় এটা আসে। সেন্টেন্স কমপ্লিশন, সো সব লিখে একটা জায়গায় একটু গ্যাপ রেখে দেয়, শূন্যস্থান পূরণ করা। যে আমরা বাংলা যদি এরকম কোনো শব্দ দেয় আমরা পারবো না এমন কোনো কিছু আছে? অবশ্যই নাই। সো ইফ ইউ নো সাম ওয়ার্ডস, ইফ ইউ নো হাউ টু ডিসাইফার ইংলিশ সেন্টেন্সেস, তখন তোমার জন্য ওই পার্টিকুলার একটা শূন্যস্থান পূরণ করা খুব ডিফিকাল্ট, আহামরি কিছু না। হ্যাঁ, সো স্ট্র্যাটেজি 1 by 1। আজকে রাতারাতি কেউ যদি প্ল্যান করো ভাই ভোক্যাব শেষ আমার, আমি 7 দিনে ভোক্যাবুলারি জিনিয়াস হয়ে যাবো, ইটস নট পসিবল। ইট উইল টেক সাম টাইম, 3 months। সো 3 months রেগুলারলি এই সমস্ত বিষয় যেগুলো ক্লাসে বলে দেওয়া হবে, তোমাদেরকে সাজেস্টেড টপিকস, বই এবং কোন কোন জায়গাতে প্র্যাকটিস করবা সব কিছু তোমাদের আপুরা ভাইয়েরা বা আমরা বলে দিব, সেইটা গো থ্রু করলেই গুড এনাফ। রিডিং হ্যাবিট, সো আই উড সাজেস্ট ওয়ান থিং, ভোক্যাবুলারির জন্য পার্টিকুলারলি এখন কিছু একটা করতে পারো। কি হইতে পারে? একটা মোবাইলে অ্যাপ হইতে পারে, ম্যাগুস জিআরই ভোক্যাব বিল্ডার ক্যান বি আ ভেরি গুড অ্যাপ। ম্যাগুস জিআরই ভোক্যাব বিল্ডার, অথবা ব্যালেন্স 333, জাস্ট গুগলে সার্চ করবা ব্যালেন্স 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস, ডাউনলোড করে ওয়ার্ডগুলো দেখা শুরু করো। সো আজকের দিন থেকে ইফ ইউ আর ফ্রি, অনলি ইফ ইউ আর ফ্রি, চাইলে একটু দেখতে পারো। 4-5টা ওয়ার্ড শিখলে কোনো অসুবিধা নাই প্রতিদিন। রিডিংয়ের জন্য প্রত্যেকটা দিন পড়া উচিত, অবশ্যই পড়তে হবে, কারণ আইবিএতে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল সব কিছু তোমার আসবে ইন ইংলিশ। সো রিডিং হ্যাবিটটা যার যত ভালো, বিশেষ করো আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এখানে মাসরুর ভাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তোমাদের মোয়াজ ভাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। সো বাংলা মিডিয়াম থেকে যখন আমরা আসছি, আমাদের জন্য চ্যালেঞ্জটা ছিল রিডিংটা, অ্যান্ড এটা কয়দিন লাগছে? 1 মাস, ম্যাক্সিমাম 1 মাস, আই বিলিভ, রাইট ভাই? 1 মাসের মধ্যে আমরা হচ্ছে জাস্ট যখন আমি কি করতাম, আমি হচ্ছে গিয়ে নিউজ পেপার পড়তাম, স্পোর্টস জার্নাল পড়তাম। এরপর আস্তে আস্তে যখন দেখলাম যে না এখন ইংলিশ মোটামুটি বুঝি বা খুব ভালো করে ধরতে পারি, তখন আমি গার্ডিয়ান বা নিউ ইয়র্ক টাইমসের দিকে চলে গেছি। অ্যান্ড এই রিডিং হ্যাবিট আমাকে এত হেল্প করছে যে যেটা আগে আমার হয়তো 2 মিনিট লাগতো সেটা আমার 30 সেকেন্ডসে নেমে এসছে, জাস্ট এই ফাস্ট বুঝার কারণে। সো দিস ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু কভার। অ্যান্ড রিডিং হ্যাবিটের মাধ্যমে তুমি আসলে এই জিনিসটা তোমার প্রত্যেকটা সেগমেন্টে ভালো মার্কস ক্যারি করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে রোল প্লে করতে পারে। অ্যান্ড নেক্সট কী কী আসে? অনেক অনেক কিছু আসে। সো তাহিয়া আপু তোমাদেরকে সব কিছু কভার করে দিবে যে আইবিতে কী টাইপের প্রশ্ন তোমরা ফেস করতে পারো, কী কী হইতে পারে, অ্যান্ড শি উইল অলসো টেক কেয়ার অফ দিস থিংস অ্যালংসাইড মি। অলরাইট,
সো তোমরা তো এতক্ষণ পর্যন্ত ভাইয়া বলে গেল যে আমাদের কি কি টাইপের কোয়েশ্চেন আসে, রাইট? সো আমাদের ক্লাসগুলো আমরা এমনভাবে অর্গানাইজ করেছি যেখানে আমরা গ্রামারের উপর অনেক ফোকাস দিতে হবে, বিকজ গ্রামারের একটা হিউজ পোর্শনটাই আমাদের আর কি আসে ইউজুয়ালি। হ্যাঁ, ধরো তো যদি 25টা কোয়েশ্চেন থাকে তার মধ্যে 15 মার্কের মতো, মানে অর্ধেকের বেশি থাকে হচ্ছে গ্রামার ফোকাসড। সো এই জন্য আমরা গ্রামারের পার্টগুলো কি কি টপিক আমরা গ্রামার পার্টে কভার করব সেগুলো আমরা একটু দেখে নিই। সো শুরুতেই থাকবে হচ্ছে সাবজেক্ট, আমরা একেবারে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, একটা ক্লজ কি, ফ্রেজ কি, এসব দিয়ে স্টার্ট করব। দেন হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, যেখানে টেন্স, রাইট ফর্ম অফ ভার্বসের যা যা লাগে, যেগুলো তোমরা জানো, যেগুলো তোমরা পড়ে আসছো, এগুলো জাস্ট আমরা একটু রিফাইন করব এখানে, ঠিক আছে? তারপরে দেখো নাউন, প্রোনাউন, মানে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন একেবারে ভেঙে ভেঙে আমরা প্রত্যেকটা টাইপ পড়বো, কারণ এগুলো দেখো এক্সামে কিন্তু তোমার টাইপ অফ নাউন বা এটা কোন টাইপ বা এটা কোন ক্যাটাগরিতে পড়ে এগুলো জিজ্ঞেস করবে না, বাট তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। জাস্ট এখন ধরো যখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে পড়তেছি, দেখে মনে হচ্ছে অ্যাডজেক্টিভ বাট কাজ করতেছে ভার্বের মতো, বা ভার্বের মতো দেখতে কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, সো এইসব তোমার ডিফার করতে পারতে হবে। সো এগুলোই আমরা হচ্ছে ক্লাসে শিখাই দিব। সো এরপরে প্রোনাউন্সও সেম, তারপরে হচ্ছে ভার্বস, অ্যাডভার্বস, অ্যাডভার্বিয়ালস, এমবিডেড, এগুলো হচ্ছে আমাদের ক্লাসগুলো এমনভাবে সাজানো যাতে তোমাদের গ্রামারের একেবারে বেসিক থেকে যেসব টপিকগুলো আসে, এই অ্যাপজিটিভস বা ধরো রিডান্ডেন্সি, এগুলো কিন্তু আবার রিডিংয়ের পার্টের মধ্যেও যায়, যাতে তুমি যখন রিডিং কম্প্রিহেনশন বা এগুলো পড়তে যাবা, বা ইভেন লাইক কোয়েশ্চেন লাইক যখন তুমি একটা সেন্টেন্স কমপ্লিশনের পুরো টেক্সট পড়বা, সেগুলোর জন্য তোমার ক্যাচ করতে ইজি হয়, ঠিক আছে? সো এরপরে আমরা যদি চলে যাই দ্য স্ট্র্যাটেজি দ্যাট ইউ হ্যাভ টু ফলো। সো ম্যাথের ক্ষেত্রে যেসব স্ট্র্যাটেজি ছিল ওগুলো তো হয়তো ম্যাথের জন্য হচ্ছে। সো ইংলিশের ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিগুলো ফলো করবো সেটা হচ্ছে ফার্স্টে মেথড অফ এলিমিনেশন। সো এইটা কি, যে তোমার ধরো আমরা সেন্টেন্স কারেকশন নিয়ে কাজ করতেছি, সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে তোমার 5টা অপশনের মধ্যে দেখবা 2টা কি 3টা একেবারে অবভিয়াস থাকবে যেগুলো ভুল, ঠিক আছে? সো তুমি হয়তো বুঝতে পারতেছো না এক্স্যাক্টলি কোনটা কারেক্ট অ্যান্সার, বা তুমি যদি ওই যেগুলো ভুল সেগুলো যদি মানে অবভিয়াস এরার্সগুলো আগেই মানে এলিমিনেট করে দিতে পারো, তাহলে তোমার প্রবাবিলিটি অফ গেটিং দ্য রাইট অ্যান্সার ইনক্রিজেস, রাইট? সো তখন এরপরে তুমি হয়তো দেখলে আচ্ছা ঠিক আছে, এই ছোট্ট একটা নুয়ান্সের জন্য আমার এই 2টার মধ্যেও একটা অ্যান্সার ভুল, তার মানে দ্য আদার অ্যান্সার ইজ রাইট, ঠিক আছে? সো দ্যাটস দ্য মেথড অফ এলিমিনেশন। তারপরে রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে দ্য স্ট্র্যাটেজি দ্যাট ইউ হ্যাভ টু ফলো, সেটা হচ্ছে, এটা আমি সব ক্লাসেই বলি, ইট ডাজ নট নেসেসারিলি হ্যাভ টু বি লাইক যে অ্যাডমিশনের সময়, যে কোনো সময় তুমি যখন কোনো একটা প্যাসেজ নিয়ে অ্যান্সার করবা, অলওয়েজ স্কিম দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট। তোমার কোয়েশ্চেনে যে 4টা কি 5টা কোয়েশ্চেন থাকবে, কি কোয়েশ্চেন করা হয়েছে, কি অ্যান্সার সিক করতেছে, সেটা তোমার আগে একবার স্কিম করে নেবে, দেখে নেবে কি চাচ্ছে। এরপরে তুমি প্যাসেজ যাবা, তাহলে প্যাসেজে গেলে কি হবে, তখন তোমার টাইমটা কম লাগবে, যে আচ্ছা আমাকে 5টা কোয়েশ্চেনে এই জিনিস চাইছে, তাহলে তোমার জন্য আইডেন্টিফাই করতে ইজি হবে রিডিং কম্প্রিহেনশনে, যে এই অ্যান্সারটা এখানে আছে, এই অ্যান্সারটা এখানে আছে। কারণ আমরা যদি একবার শুরু থেকে A to Z পড়তে যাই তাহলে টাইম আরও বেশি লাগবে, এটা আমাদের তো টাইমের তো এই রিস্কটা তো নেওয়া যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানালজি পার্টটা হচ্ছে ভাইয়া বলে গেল যে 2টা ওয়ার্ড থাকে, তারপর ওর মধ্যে ব্রিজ করতে হয়। সো অ্যানালজির পার্টটাতে তোমাদের রিলেশনশিপ বিল্ডিং বা ব্রিজটা আইডেন্টিফাই করাটা সব থেকে ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটার জন্য আর অ্যানালজিতে অনেক যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে ভোক্যাবুলারি তোমার জানতে হবে। তুমি যদি একটা ওয়ার্ডের ধরো যে 2টা ওয়ার্ড থাকে একটা পেয়ার হিসেবে, রাইট? সো এখন একটা ওয়ার্ড তুমি জানো, আরেকটা ওয়ার্ডের মিনিং তুমি কোনোভাবেই জানো না, তাহলে তুমি ওই কানেকশনটাই বিল্ড করতে পারবে না। সো এই জন্য ভোক্যাবের প্র্যাকটিসটা থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ভোক্যাবসের পার্ট বললাম। সো ভোক্যাবসের বিভিন্ন মেথডস থাকে, ঠিক আছে? তো ভোক্যাবসের মেথড কি কি হতে পারে, ধরো তুমি কনটেক্সচুয়াল লার্নিং করলা, যেটা আমি করতাম, যে আমি হচ্ছে তোমাদের রুমাইসা আপুও করতো, সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ওয়ার্ড নিয়ে আমাদের লাইফের কোনো একটা রেলেভেন্ট সিচুয়েশন বা সিনারিওর সাথে একটা সেন্টেন্স লিখে একটা নোটবুক বানাইতাম। সো ইট হোয়াট ইট ডাজ ইজ, কারণ তোমার এক্সামে তো তোমার ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করবে না যে আচ্ছা এই ওয়ার্ডের মিনিং কি, তোমাকে একটা সেন্টেন্স দিবে যেখানে তোমার ওটার ইউসেজ, যে কারেক্ট ইউসেজটা কি ওটা তোমার আইডেন্টিফাই করতে হবে, যে এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মানে রাইট কিনা।
ঠিক আছে, সো এরকমভাবে তুমি কন্টেক্সচুয়াল লার্নিং করতে পারো, বা অনেকে ফ্ল্যাশ কার্ডস ইউজ করে, তারপরে বিভিন্ন অ্যাপের থ্রুতে তুমি পড়তে পারো, বা ধরো স্টিকি নোটস বানায় তুমি হচ্ছে যেগুলা মানে অ্যাক্টিভ রিকল, তারপরে স্পেস রিপিটেশন, এসব অনেক মেথডস আছে। আচ্ছা, এরপর সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে আমরা যে টেক্সটটা দেওয়া থাকবে বা যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, দেখবো ওইখানেই কোনো ক্লু থাকবে যেটা দিয়ে তুমি অ্যান্সারের ওয়ার্ডগুলো পেয়ে যাবা। ধরো তোমার ইয়াতে টেক্সটের মধ্যে হাউএভার ওয়ার্ডটা আছে, বা ধরো যে অন দি আদার হ্যান্ড, এরকম টাইপের একটু কন্ট্রাডিক্টরি ওয়ার্ড আছে। যখন দের ইজ আ কন্ট্রাস্ট বা কন্ট্রাডিকশন, তখনই তুমি বুঝতে পারছো তোমার মানে অ্যান্সার যে অপশনটা তোমার কারেক্ট অ্যান্সার হবে, সেখানেও এই কন্ট্রাডিকশনটা রিফ্লেক্টেড হইতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা তোমার আইডেন্টিফাই করতে হবে। এরপরে রিভিজিট দ্য কারেক্ট অ্যান্সার্স। এটা কি, যে আমরা ধরো 20টা সেন্টেন্স কারেকশন বা কমপ্লিশন করলাম, তারপর আমরা কি করি যে আচ্ছা 20টার মধ্যে 15টা ঠিক হয়েছে, 5টা ভুল হয়েছে, আমরা করব 5টা যে ভুল হয়েছে ওটা কোনটা ঠিক হবে ওটা দেখে আসি, কেন ভুল করছি। আমরা ওই যে 15টা ঠিক করছি সেটা আমরা দেখি না, কিন্তু সেটা আমাদের রিভিজিট করতে হবে। তাহলে ওই 15টা কেন ঠিক, ওইগুলোর জন্য অন্য অপশনগুলো কেন ভুল, যখন তুমি এগুলোও একবার রিভিউ করে ফেলবা, তখন তুমি দেখবা যে আরও ছোটোখাটো কোনো একটা জিনিস, গ্রামাটিক্যাল কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে। সো এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে। ওকে, সো এরপর রিসোর্সেস নিয়ে হচ্ছে জাহিন আপু কথা বলবে। আচ্ছা, আমরা কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম, স্ট্র্যাটেজি সম্পর্কে জানলাম, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে তুমি প্রিপারেশনটা কীভাবে নিবা। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু অনেক বই, তোমরা এটা দেখে ভয় পেও না। অনেক বেশি বই হওয়ার কারণ কি জানো, আইবিএ কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল টেস্টে যে কনসেপ্টগুলো টেস্ট করা হয় সেটার মোটামুটি একটা কম্বিনেশন অ্যান্ড অ্যামালগামেশন। দ্যাটস ওয়াই আমরা কিন্তু জিআরইর বই পড়ছি, জিম্যাটের বই পড়ছি, ইভেন সিএটির বই পড়ছি, কিন্তু আমাদের কিন্তু শুধুমাত্র আইবিএতেই সব কিছুর একটা কম্বিনেশন অফ নলেজ এখানে লাগছে। দ্যাটস ওয়াই আমাদের এত বই। সো আমরা একটু দেখি যে মানে আমাদের সেকশন ওয়াইজ আমাদের কোন কোন বইগুলো আমাদেরকে এখানে হেল্প করতে পারে। এছাড়াও কিন্তু আরও অনেক বই আছে, আই ট্রাই টু ইনক্লুড যেগুলো অনেক বেশি সিগনিফিকেন্ট। সো ফার্স্টলি আমাদের রিডিং কম্প্রিহেনশনের জন্য এই যে 5 পাউন্ডের বইটা, এই বইটা আমি নিজে ফলো করেছিলাম এবং এই বইটা অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে আমার, এবং এটার যে প্যাসেজেসগুলো আছে এগুলো মেইন আইবি এক্সামিনেশনে যে প্যাসেজগুলো থাকে সেটার সাথে একটু বেশি রেলেভেন্ট। নেক্সট হচ্ছে আমাদের জিম্যাট। এই জিম্যাটের রিডিং কম্প্রিহেনশন, এটা কিন্তু অনেকগুলো সিরিজ আছে বইয়ের, এটার মধ্যে একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এইখানে রিডিং কম্প্রিহেনশনটা একটু ডিফারেন্ট কেন, এইটা তোমাকে বলে যে রিডিং কম্প্রিহেনশনটা তুমি কিভাবে ডিল করবা, কিভাবে পড়বা, কোন জিনিসগুলো মাথায় রাখবা। সো এই জন্য এই বইটা একটু ডিফারেন্ট, কারণ এখানে তোমাকে গাইড করে, কিন্তু বেশিরভাগ তোমার যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল সেখানে কিন্তু তোমাকে গাইড করা থাকে না যে তুমি আসলে জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ করবা। নেক্সট আমরা দেখছি জিম্যাট অফিসিয়াল গাইড আরও অনেক জায়গায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রেলেভেন্ট। নেক্সট হচ্ছে আমাদের পাস্ট ইয়ার কোয়েশ্চেন ব্যাংক। আমি বলবো যে পাস্ট ইয়ার কোয়েশ্চেন ব্যাংক কিন্তু সবচেয়ে বেশি রেলেভেন্ট রিসোর্স ইন কেস অফ এনিথিং। হ্যাঁ, তোমার কিন্তু বুঝতে হবে পূর্ববর্তী বছরে আসলে আইবিএতে কেমন টাইপের কোয়েশ্চেন এসেছিল, কেমন প্যাসেজ এসেছিল, এবং সেটার উপর বেস করে কিন্তু তোমার আদার প্যাসেজেসগুলো প্র্যাকটিস করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের সেন্টেন্স কমপ্লিশনের জন্য আছে আমাদের 501 সেন্টেন্স কমপ্লিশন, দেন ক্র্যাকস্যাট থেকে করতে পারো, জিআরই বিগ বুক থেকে করতে পারো। সো এই সব কিছু থেকে কিন্তু সেন্টেন্স কমপ্লিশন তুমি প্র্যাকটিস করতে পারো। সেন্টেন্স কমপ্লিশন ইজ বেসিকলি তোমার হচ্ছে একটা শূন্যস্থান দেওয়া থাকবে, সেখানে তুমি ওয়ার্ড বসাবা। নেক্সট হচ্ছে ভোকাবুলারির জন্য অনেকে অনেক রিসোর্সেস সাজেস্ট করে, বাট আই উড হাইডলি সে যে ওয়ার্ড স্মার্ট 1 and 2 ইজ মোর দ্যান ইনাফ ইফ ইউ ক্যান রিটেইন দ্য ওয়ার্ডস। তোমার কিন্তু ওয়ার্ড পড়লেই হবে না, ওয়ার্ডের যে নুয়ান্সেস, ওয়ার্ডের মধ্যে যে ডিফারেন্সেস সেটাও ক্যাচ করতে পারতে হবে, এবং একটা প্যাসেজে তোমার এই ওয়ার্ডগুলো কি রোল প্লে করছে সেটাও বুঝতে পারতে হবে। নেক্সট হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন আর এরর ডিটেকশন। এই দুটো জিনিস কিন্তু সেম জিনিস যাচাই করে, সেটা যাচাই করে হচ্ছে তোমার গ্রামাটিক্যাল নলেজ কীরকম, এবং তুমি একটি ভুল সেন্টেন্সকে বুঝতে পারছো কিনা যে কোথায় ভুল হয়েছে, এবং সেটা ঠিক করার মতো নলেজ তোমার আছে কিনা। সেটার জন্য আমাদের রেলেভেন্ট রিসোর্সেস কী জিম্যাট অফিসিয়াল গাইড, ক্র্যাকস্যাট, জিম্যাট ক্লাব কিন্তু একটা মাদার অফ রিসোর্সেস। এখানে তুমি ইংলিশ, তোমার ম্যাথ, সব কিছুর জন্যই তুমি অনেক ভালোভাবে ডিফিকাল্টি লেভেল দিয়ে তুমি কিন্তু হচ্ছে প্র্যাকটিস করতে পারবা, অ্যান্ড ইট ইজ আ ভেরি গুড রিসোর্স। নেক্সট হচ্ছে আমাদের গ্রামারের জন্য টোফেল আছে, মেজর এসএটি আছে, অ্যান্ড দেন অ্যানালজির জন্য আছে জিআরই। তুমি এবং বেশিরভাগ ক্যান্ডিডেটরা কিন্তু এই এত রিসোর্স দেখে ভয় পেয়ে যায়, এবং আমিও কিন্তু তাদের মধ্যে একজন।
এখানে তুমি বুঝতে পারো যে মানে তোমার মনে হতে পারে যে এত বেশি রিসোর্সেস, টু মেনি রিসোর্সেস, আনক্লিয়ার হোয়াট টু প্রায়োরিটাইজ, কোনটা রেখে কোনটা পড়বো, দেন হচ্ছে আনক্লিয়ার হোয়াট টু স্কিপ, একে বাদ দিব নাকি ওকে বাদ দিব, কি করব, অ্যান্ড দেন তোমার রিপিটেশন দেখবা যে অনেকগুলো রিসোর্সে কিন্তু সেম জিনিস আছে। জিমেট অফিসিয়াল গাইডে যা আছে, জিআরএ বিগ বুকেও তা আছে। তাহলে কোন জিনিসটা বেশি রেলেভেন্ট, কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটাকে প্রায়োরিটাইজ করব এবং কোনটাকে স্কিপ করব, এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মানে কমন কোয়েশ্চেন্স। বিকজ এইটাতে মানে ওভারওয়েলড হয়ে যাওয়া এবং এটাতে কনফিউজ হয়ে যাওয়া কিন্তু খুবই খুবই নর্মাল একটা জিনিস। এবং তোমাদের এই যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলাকে কেটার করে আমরা তোমাদের কষ্টটাকে লাঘব করার জন্য যেটা করেছি, দ্যাট ইজ আমাদের ইনসাইট বুক। আমাদের ইনসাইট বুকে আমরা এই যে যতগুলো রিসোর্স আমরা বললাম, যতগুলো রেলেভেন্ট ইন্টারন্যাশনাল রিসোর্সেস আমরা ফলো করি আইবিএর জন্য, সেখানে যে গ্রামার পার্টগুলো আছে, সেই সবগুলো গ্রামার পার্টের যে আমাদের গ্রামারের যে থিওরি পার্ট, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সব কিছু দেওয়া আছে, অ্যান্ড দেন প্র্যাকটিসের জন্য কিন্তু আমরা একটা সেকশন রেখেছি যেখানে তুমি তোমার থিওরির যে নলেজ সেটা তুমি প্র্যাকটিস করতে পারবে এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন ব্যাংকে যেরকম ধরনের কোয়েশ্চেন এসেছিল, যে রেলেভেন্ট যে কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমার প্র্যাকটিস করতে পারবে। এবং তোমাদের রিটেন সেকশনেও তোমার আর্গুমেন্টেটিভ এসে, শর্ট রাইটিং অ্যান্ড দেন কোড, এই সব কিছুই তোমার প্র্যাকটিস করতে পারবে ইনসাইট বুকের মাধ্যমে। সো তোমাদের যে এত প্রবলেমস অ্যান্ড এত বেশি রিসোর্সেস, সেই কষ্টটাকে কিন্তু আমরা লাঘব করেছি ইনসাইট বুকের মাধ্যমে, এবং তোমরা অবশ্যই কিন্তু এই বইটা ফলো করবে। নেক্সট হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল ওভারভিউ, সেটা তোমাদের এক্সপ্লেন করার জন্য আমি ডেকে নিচ্ছি জিহাদ ভাইয়াকে। ওকে, থ্যাংক ইউ আপু। সো আমরা হচ্ছে ম্যাথস নিয়ে অনেক কিছু জানলাম, অ্যানালাইটিক্যাল ইংলিশ নিয়ে অনেক কিছু জানলাম। সো এই দুইটা সাবজেক্ট ম্যাথস আর ইংলিশ, এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি, সেই ক্লাস 1-2 থেকে। মানে ম্যাথ জিনিসটা আসলে আনকমন না, ইংলিশ জিনিসটাও আনকমন না। ডিফিকাল্টি বাড়তে থাকে ক্লাস ওয়াইজ, গ্রেড ওয়াইজ, অ্যান্ড আইবিএতে এসে আরও নাকি ডিফিকাল্ট হয়, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। বাট অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, এই জিনিসটা কিন্তু ওইভাবে আমরা শুনে থাকি না। যারা আইবিএ প্রিপারেশন নেওয়ার প্ল্যান করি তারা হচ্ছে আগে থেকে ইউটিউবে ভিডিও দেখে হয়তো শুনতে পারছি। বাট এই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি জিনিসটা কিন্তু আইবি অ্যাডমিশন টেস্টেই আছে। অন্যান্য যেসব অ্যাডমিশন টেস্ট আছে বাংলাদেশে ওইরকমভাবে কিন্তু নাই। বিউপিতে এখন অ্যাড করছে, যে আইবিএতে আছে, বাট ওই তো আইবিএ প্রিপারেশন নিয়ে যেসব কাভার হয় ওই সব জায়গায় হচ্ছে মেবি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আছে আর কি। সো আমরা এটা নিয়ে একটু কথা বলি। সো মার্কস ডিস্ট্রিবিউশন দেখছিলাম যে 15 থেকে 20 মার্ক আর কি আসে আমাদের, ডিপেন্ডিং অন দি সার্কুলার, ওই পার্টিকুলার ইয়ারে যেটা দিচ্ছে। সো আমাদের ইয়ারে এবং 34th ব্যাচে লাস্ট ইয়ারে আর কি 15 মার্কের এমসিকিউ ছিল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে। সো এখন ওই যে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে যখন ম্যাথসে দেখতেছিলাম যে বিভিন্ন টপিক থেকে কোয়েশ্চেন আসে, রাইট? কোন টপিক থেকে কয়টা আসবে এটা তো আর শিওর না, বাট জিনিসটা হচ্ছে মানে টপিকগুলো আমরা জানি যে এই টপিকগুলো থেকে আসবে। সো অ্যানালাইটিক্যালের যেই কোয়েশ্চেনগুলো আসে, এই যে 15 মার্ক বা 20 মার্কের কোয়েশ্চেনগুলো, এগুলো মেইনলি 3 টাইপের কোয়েশ্চেন আসে, বুঝছো? বা 3টা সেকশন করতে পারি আমরা অ্যানালাইটিক্যালকে যদি ডিভাইড করি। সো ওই 3টা সেকশনের নামগুলো দেখো, একটা হচ্ছে পাজল, সাউন্ডস ফান আসলে, আর তারপর হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি, আর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। সো এই 3টা জিনিসের একেবারে ডিটেইল ব্রেকডাউনে আমরা অবশ্যই আজকে যাব না, একটু ইনিশিয়াল আইডিয়া নিব জিনিসগুলো আসলে কি মিন করেন এভরিথিং। বাট ওইটার আগে আমরা একটু রিসোর্সগুলো দেখি। দেখো এখানে এই যে জিআরই বিগ বুক, এটা ইংলিশে বলা হয়েছিল। সো জিআরই বিগ বুক কিন্তু বলা হয় দি মাদার বুক। সো এখান থেকে আমরা ইংলিশ প্রিপারেশন নিয়ে থাকি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে পাজল, এই যে এই সেকশনটা, হ্যাঁ, পাজল প্রিপারেশন নিয়ে থাকি। তো এটার সাথে জিআরই বিগ বুকের সাথে যে জিম্যাট অফিসিয়াল গাইড বা জিম্যাট রিভিউ যে বইটা, এটার সাথে হচ্ছে জিম্যাট অফিসিয়াল গাইড আরেকটা বই আছে। সো ওই 2টা বই থেকে আমরা হচ্ছে এই 2টা পার্ট কভার করি বা এই 2টা পার্ট প্রিপারেশন নিয়ে থাকি, সেটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি আর ক্রিটিক্যাল রিজনিং। মানে এগুলো হচ্ছে কনভেনশনাল রিসোর্সেস, যেগুলো হচ্ছে আগে থেকে সবাই ফলো করে থাকে, যেটা অলরেডি ইংলিশে বলা হলো যে ইন্টারন্যাশনাল অনেকগুলো এক্সামের অ্যামালগামেশন, কালেকশন, কম্বিনেশনই হচ্ছে আইবি অ্যাডমিশন টেস্ট। সো ওই কনভেনশনাল রিসোর্সেসগুলো কিন্তু এগুলোই। অ্যান্ড অফকোর্স দি জিম্যাট ক্লাব, এই ওয়েবসাইট আসলে সব আছে। কেউ যদি জিম্যাট ক্লাব থেকে জাস্ট প্রিপারেশন নেয়, সব প্রিপারেশনটা কিন্তু আসলে কভার হয়ে যায়, বিকজ জিম্যাট ক্লাবে এত রিসোর্স, এত কোয়েশ্চেন্স, ওগুলো শেষ করা কোনোভাবেই পসিবল না। আচ্ছা, প্রিপারেশন আমরা কিভাবে নিব ওটা আমরা দেখতেছি, অবশ্যই টাইমিং অ্যান্ড এভরিথিং ওটা আমরা পরে আসতেছি। আচ্ছা, সো আমরা একটু ইনিশিয়াল আইডিয়া নেই যে পাজল কি, ডেটা সাফিসিয়েন্সি কি, আর ক্রিটিক্যাল রিজনিং কি। ওইভাবে আমরা অবশ্যই কীভাবে করতে হয়, অবশ্যই প্রবলেম সলভ করবো না এখন, বাট জিনিসটা একটু আইডিয়া নেই। আচ্ছা,
সরি একটু ঠান্ডা লাগছে আসলে। সো পাজল জিনিসটা এখানে তোমাকে একটা সিনারিও দিয়ে দেয়, বুঝছো? আমরা যখন ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করি, ক্রিয়েটিভ কোয়েশ্চেন একটা উদ্দীপক বা স্টেম দিয়ে দেয় না, সো এরকম একটা সিনারিও দিয়ে দিবে এখানে বা স্টেম দিয়ে দিবে। ওই স্টেমের পরে কিছু কন্ডিশন দিয়ে দেয়, সো ওই কন্ডিশনের পরে জাস্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিবে। সো কোয়েশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে আমার যেই সব কন্ডিশন দিয়ে দিছে ওই কন্ডিশনগুলো মাথায় রেখে আর ওই সিচুয়েশনটা যেটা দিয়ে দিছে ওই সিচুয়েশনটা মাথায় রেখে কোয়েশ্চেনগুলো সলভ করা লাগে। সো এই পাজলগুলোকে আমরা দুইভাবে ক্যাটাগরাইজ করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক পাজল, একটা মুভিং পাজল। সো স্ট্যাটিক পাজল, যে নেম সেজ ইট অল, স্ট্যাটিক হচ্ছে জিনিসটা স্ট্যাটিক থাকতেছে, ওই যে কন্ডিশন যেগুলো দেওয়া আছে ওই কন্ডিশনগুলো আসলে চেঞ্জ হয় না কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন। বাট মুভিং পাজলে যেটা হয় কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন ওই যে কন্ডিশনগুলো ওগুলো হচ্ছে চেঞ্জ হতে থাকে। সো এগুলোর ভিতরে আরও ক্লাসিফিকেশন আছে, যেমন অর্ডারিং পাজল, গ্রুপিং পাজল, নেটওয়ার্কিং পাজল। বুঝতেই পারতেছো নামগুলো এমন কিছু যেগুলো আসলে বুঝতে পারতেছো জিনিসগুলো আসলে কীরকম আসতে পারে। যেমন অর্ডারিং পাজলে কি কোনো কিছু অর্ডার করা বোঝায়। ফর এক্সাম্পল তোমাকে বলে দিছে যে 7 ডেজে মেবি 7 জনের নাম দিয়ে দিছে, তাহলে ওই 7 জনের মেবি বলে দিচ্ছে যে রবিবারে ও কাজ করবে, সোমবারে ও কাজ করবে, এভরিথিং। সো জিনিসগুলো বিভিন্ন কন্ডিশন যেগুলো দিয়ে দিছে ওই কন্ডিশন ওয়াইজ আমি ডে ওয়াইজ সাজাচ্ছি, এটাকে আমি অর্ডারিং বলতেছি। যখন গ্রুপিংয়ের কথা আসতেছে তখন হচ্ছে গ্রুপিংয়ের বিষয় আসতেছে, ধরো 4 জন হচ্ছে ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বাকি 3 জন বা 4 জন হচ্ছে ফ্রম হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড। এই যে গ্রুপিং চলে আসলো, বা ফিনান্স মার্কেটিং, হ্যাঁ এই যে গ্রুপিং, এটা হচ্ছে গ্রুপিং পাজল। তারপর হচ্ছে অ্যাপ্রোচ, আমরা পরে যাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্কিং পাজলে যেটা হয় ওইখানে হচ্ছে একটা ম্যাপ আঁকা লাগে বা একটা ডায়াগ্রাম আঁকা লাগে যেন জিনিসটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে ইজি হয়। সো ওই যে অনেকগুলো কন্ডিশন, অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিছে, ওইগুলোকে যখন আমরা সুন্দর একটা ম্যাপ এঁকে নিজের জন্য বোঝার জন্য আর কি ভিজুয়ালাইজ করবো। অবশ্যই ম্যাপটা আমি দেখাবো না বিকজ এটা এমসিকিউ, আমার ওটা নেসেসারি না। বাট ওই এমসিকিউগুলো অ্যান্সার করার জন্য আমার ওই ম্যাপটা আমাকে অনেক হেল্প করবে, রাইট? সো ওই ম্যাপটা যখন আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি কোয়েশ্চেনগুলো ইজি করতে মানে অ্যান্সার করতে কিন্তু অনেক ইজি হয়ে যায়, রাইট? আচ্ছা, চলো আমরা হচ্ছে অ্যাপ্রোচ কীভাবে করবো ওইটা আমি লাস্টে বলতেছি, কারণ আইবি অ্যাডমিশন টেস্টের জন্য যেটাকে আমরা ম্যাজিক্যাল উইপন বলি, ইংলিশ বলি, ম্যাথস বলি অথবা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, সব কিছুর জন্য কিন্তু এই যে প্রসেস অফ এলিমিনেশন বা মেথড অফ এলিমিনেশন, হ্যাঁ এটা কিন্তু সব জায়গায় খাটবে। সো অ্যানালিটিক্যালে যখন পাজল করতেছি অথবা ক্রিটিক্যাল রিজনিং বা ডেটা সাফিসিয়েন্সি, আমি যখন প্রসেস অফ এলিমিনেশন ফলো করব বা অপশনকে বাদ দিয়ে দিয়ে কোয়েশ্চেন বের করা, হ্যাঁ ওই যে বলে না যে ডোন্ট লুক ফর দি অ্যান্সার্স, লুক ফর দি অ্যান্সার্স দ্যাট শুড বি এলিমিনেটেড ফার্স্ট। সো আমি যখন অ্যান্সার্সগুলো এলিমিনেট করতে থাকবো অটোমেটিক্যালি কিন্তু আমার অ্যান্সার চলে আসবে, রাইট? সেটা হচ্ছে ফর এভরি সেকশন অফ আইবি অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, সো ক্রিটিক্যাল রিজনিং বেসিকলি এখানে তোমাকে একটা আর্গুমেন্ট দিয়ে দেয়। ওই যে আমরা রিডিং কম্পিটিশনে যখন প্যাসেজ দেখি অনেক বড় বড় প্যাসেজ থাকে, বাট এখানে প্যাসেজটা একটু ছোট থাকে। বাট রিডিং কম্পিটিশনে ধরো ওইভাবে ভাবা লাগে না, মানে ক্রিটিক্যালি অত চিন্তা করা লাগে না, যেটা বলতেছে ওইটা মোটামুটি ওভাবে চলে আসে অ্যান্সারে। বাট এই ক্রিটিক্যাল রিজনিং যেহেতু ক্রিটিক্যাল ওয়ার্ডটা আছে, সো এখানে একটু ভাবা লাগে, মানে এই যে লজিক্যাল থিঙ্কিং, হ্যাঁ প্রবলেম সলভিং অ্যাবিলিটি যেসব আমরা বলে থাকি, সো এগুলো একটু লাগে আর কি। সো এখানে যেই আর্গুমেন্টটা দিয়ে দেয় ওই আর্গুমেন্টটা কেন হইলো বা ওই আর্গুমেন্টে সাপোর্ট করার জন্য নেক্সট অপশানে কোন লাইনটা আছে বা যে সেন্টেন্সটা দিয়ে দিছে ওই সেন্টেন্সের অপোজিট কোন সেন্টেন্সটা আমার অপশানে আছে, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল রিজনিংয়ে বের করা লাগে। যেমন দেখো টাইমসগুলো দেখলে বুঝতে পারবে, যেমন দেখো উইকেনিং দি আর্গুমেন্ট বা ফাইন্ড দি ফ্ল ইন দি আর্গুমেন্ট, তার মানে ওই যে প্যাসেজটা দিয়ে দিছে ছোট প্যাসেজ, সো ওই প্যাসেজের মধ্যে মেবি একটা স্টেটমেন্ট আছে অ্যান্ড ওই স্টেটমেন্টটাকে ইন্ডিকেট করে বলতেছে যে নিচের কোন অপশানের অ্যান্সারটা ওই আর্গুমেন্টটাকে উইকেনিং করে ফেলে বা স্ট্রেংথেন করে ফেলে, বুঝছো? অনেক ইজি জিনিস, একটু জাস্ট মোটামুটি ইংলিশ যদি আমরা পড়তে পারি, ওই যে ইংলিশের রিডিং হ্যাবিট, সো প্রতিদিন যখন আমরা ডেভেলপ করব এটা কিন্তু আমাদের হেল্প হয়ে যাবে ক্রিটিক্যাল রিজনিংয়ের জন্য, রাইট? আচ্ছা, সো এই যে বাকি যেসব টাইপস আছে আমরা এগুলো কিন্তু ক্লাসে এবং আমাদের অ্যানালিটিক্যাল বুকে সব কিছুতে কিন্তু কভার করার ট্রাই করছি। আচ্ছা ওকে, আচ্ছা বিফোর গোয়িং টু দি অ্যানালিটিক্যাল বুক আরেকটা পার্ট হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। সো ডেটা সাফিসিয়েন্সি এটা হচ্ছে শুনেই বুঝতে পারতেছো যে ডেটাটা সাফিসিয়েন্ট আছে কিনা, হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি ম্যাথস, এখানে ম্যাথসের কোয়েশ্চেনই থাকে। বাট ম্যাথসে যেটা আমরা করি একটা পার্টিকুলার অ্যান্সার বের করি, রাইট? অ্যান্সারটা বের করে আমি অপশন থেকে খুঁজে বের করে তারপরে দাগাই। বাট ডেটা সাফিসিয়েন্সিতে যেটা হয় আমার হচ্ছে অ্যান্সার বের করা লাগে না, আমার জাস্ট এটা দেখলেই হয় যেই ডেটাগুলো দেওয়া আছে বা যেই ইনফরমেশনটা দেওয়া আছে ওই ম্যাথের অ্যান্সার বের করার জন্য ওইটা এনাফ কিনা, বুঝছো? যদি এনাফ হয় তাহলে কিছু প্রসিডিউর আছে, ওই যে 5টা অপশন দিয়ে দিবে, ওটা আমরা যাচ্ছি না। আর যদি এনাফ না হয় তাহলে হচ্ছে ওই অপশন থেকে চুজ করা লাগে আর কি। অপশন তোমাকে দিয়ে দিবে, এখানে মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? সো ডেটা সাফিসিয়েন্সি অনেক ইজি, ম্যাথসের যে কনসেপ্টগুলো ওইগুলোতেই কিন্তু ডেটা সাফিসিয়েন্সি কভার হয়ে যায়।
আচ্ছা, এটার আবার টাইপস আছে, ওগুলো আমরা পরে আসলে আলাপ আলোচনা করবো। অ্যান্ড এই যে এত এত রিসোর্স যেগুলো বললাম, যে জিআরই বিগ বুক, জিম্যাট অফিসিয়াল গাইড, জিম্যাট রিভিউ, তারপর জিম্যাট ক্লাব, হ্যাঁ, এছাড়া আরও জিব্রা পাজেল একটা স্পেশাল এডিশন, ওইটা হচ্ছে তোমার স্ট্যাটিক পাজেলের আন্ডারে পড়ে, এটার জন্য একটা ওয়েবসাইট আছে। তো সব কিছু একসাথে করে আমরা ট্রাই করছি আর কি এই অ্যানালিটিক্যাল বুকটা আনার। সো এই অ্যানালিটিক্যাল বুকে আমরা হচ্ছে এই যে যত টাইপস অফ পাজল দেখলাম বা টাইপস অফ ক্রিটিক্যাল রিজনিং দেখলাম, ডেটা সাফিসিয়েন্সির কথা বললাম, এই সব কিছু ক্যাটাগরাইজ করা ট্রাই করছি এখানে এই বইয়ে। অ্যান্ড এই বইয়ে হচ্ছে তোমার 7টা মডিউল আছে ডিএস এবং 7টা ডেটা সাফিসিয়েন্সি এবং 7টা মডিউল ক্রিটিক্যাল রিজনিংয়ের। সো প্রত্যেকটা মডিউলে আমরা 30টা করে কোয়েশ্চেন দিছি। সো 210 প্লাস বা এরকম আর কি তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারতেছো। সো একসাথে বসে ওই জিম্যাট রিভিউ একসাথে সলভ না করে তুমি মেবি একটা উইকে বা 4-5 দিন মিলে একটা মডিউল করলা, তাহলে কিন্তু ফুল অ্যাডমিশন টেনিউরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিন্তু প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। সো এই বইটা এইভাবেই সাজানো গুছানো, সকল রিসোর্স থেকে ওই যে কম্বিনেশন বা কম্বাইন করে আমরা এই বইটা সাজানো ট্রাই করছি ওই ক্যাটাগরাইজ বা ওই টাইপ ওয়াইজ। সো এই বইটা কিন্তু অনেক ফ্রুটফুল হবে। আচ্ছা, সো মুভিং অন, আমরা হচ্ছে মক এক্সামের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। মক এক্সাম অনেক ইম্পর্টেন্ট, আমি আমার টাইমে অনেক মক দিচ্ছি এন্ড এভরিথিং, পডকাস্ট আমাদের এপিসোডগুলো দেখছে অলরেডি অনেকে। সো মক এক্সামের ইম্পর্টেন্স আর মক এক্সাম নিয়ে একটু বলার জন্য আমি জাহিন আপুকে আবার ডাকবো। আপু প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো অনেক অনেক কথা শুনলাম, কিন্তু তুমি অনেক প্রিপারেশনের কথা বলা হলো, কিন্তু প্রিপারেশনটার চেয়ে আমি মনে করি আইবি এক্সামে তুমি এক্সাম হলে কিভাবে তুমি পারফর্ম করছো, দ্যাট ইজ মাচ মাচ মোর ইম্পর্টেন্ট। একটু আগে কিন্তু মাসুর ভাইও একটা কথা বলেছে, দ্যাট ইজ আইবি এক্সামিনেশন ইজ অ্যান অ্যাপটিটিউড টেস্ট। এই কথাটা তোমার যখন আইবি প্রেপ নিবা অনেকেই তোমাদেরকে এই কথাটা বলবে, কিন্তু এই কথাটার আসলে মানে কি? এই কথাটার মানে হচ্ছে কম্পেয়ার টু নলেজ বেসড টেস্ট, যেখানে তোমার নলেজকে টেস্ট করা হচ্ছে, অ্যাপটিটিউড টেস্ট ইজ মোর অ্যাবাউট যে তুমি লজিক্যালি থিঙ্ক করতে পারছো কিনা, প্রবলেম সলভ করতে পারছো কিনা, এবং কম সময়ের মাঝে তুমি ঠিক ডিসিশনটা নিতে পারছো কিনা। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মক টেস্ট আর সো ইম্পর্টেন্ট। মক টেস্টের ইম্পর্টেন্সটা আসলে বলে শেষ করা যাবে না। এবং তোমাকে আমি যাই বলি না কেন যে তুমি এটা করো না ওটা করো না, এবং তোমাকে অনেকেই বলবে যে এই জিনিসগুলো তুমি মক টেস্টে বা তুমি মেইন এক্সামে অ্যাভয়েড করবা, কিন্তু এই কোনো কিছুই তুমি করতে পারবা না যদি না তুমি আসলে রিয়েল এক্সাম হল টেম্পারমেন্টে সেটা প্র্যাকটিস না করো। ফর এক্সাম্পল, তুমি জানো যে তোমার একটা সাবজেক্টে বেশি টাইম দেওয়া যাবে না, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তোমার মেইন এক্সামে এই জিনিসটা অ্যাপ্লিকেশন করাটা তোমার জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট হতে পারে। এবং সেটার সলিউশন কি? অনেক অনেক বেশি মক টেস্ট দেওয়া। এবং একটা ট্র্যাপ আছে যে ট্র্যাপে কিন্তু সব স্টুডেন্টরা পড়ে যায়, দ্যাট ইজ আমার যদি প্রিপারেশন শেষ না হয় আমি কোনো মক টেস্ট দিব না। এটা কিন্তু অনেক বড় ভুল একটা ধারণা। মক টেস্ট দিতেই তুমি বুঝতে পারবে যে তোমার স্ট্রেংথ কোন জায়গায়, উইকনেস কোন জায়গায়, কোন স্ট্র্যাটেজিটা তোমার জন্য বেস্ট, ডিপেন্ডিং যে তুমি কি আগে ইংলিশ অ্যান্সার করবা নাকি আগে ম্যাথ অ্যান্সার করবা নাকি আগে অ্যানালিটিক্যাল অ্যান্সার করবা। ফর এক্সাম্পল, ইট ওয়াজ অলওয়েজ ফর মি যে আমি ম্যাথ আগে অ্যান্সার করবো, বিকজ আমার মনে হতো যে ঠান্ডা মাথায় ম্যাথ করলে বেটার হয়। আবার অনেকের কাছে মনে হতে পারে যে অ্যানালিটিক্যালটা শুরুতে অ্যান্সার করে ফেললে খুব ভালো হয়। সো এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং সেই পার্সন টু পার্সন যে ভ্যারি করে সেই জিনিসটা তুমি কীভাবে বুঝতে পারবা? যখন তুমি রিয়েল এক্সাম টেম্পারমেন্টে এক্সামগুলো দিয়ে তোমার ডিসিশনটা তুমি নিতে পারবা। অ্যান্ড আমি যদি মকের কথা বলি তাহলে তুমি কি করতে পারছো? কোয়েশ্চেন সিলেকশন অ্যান্ড স্কিপ। তোমার যে একটু আগে যে আমি বলেছিলাম যে হচ্ছে আমাদের কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে এবং কোন কোয়েশ্চেনগুলো স্কিপ করতে হবে, সেটা ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এক্সাম স্ট্র্যাটেজি, এবং এটা তোমাকে শিখতেই হবে এবং এটার গুরুত্ব অপরিসীম। নেক্সট হচ্ছে রিয়েল এক্সাম হল এক্সপিরিয়েন্স। তোমার কিন্তু এক্সাম হলে না বসে তুমি যদি বাসায় সলভ করো সেটার সাথে কিন্তু অনেক বড় তফাৎ, বিকজ তুমি কম টাইমের মধ্যে কিন্তু তোমার একটা প্রেশার কাজ করে। সেই প্রেশারে তুমি নিজেকে যত বেশি ফেলবা তত বেশি তুমি বুঝতে পারবা যে এই প্রেশারটার হ্যান্ডেলিংটা তুমি মেইন এক্সামে কিভাবে করতে পারবা। নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড নার্ভ ম্যানেজমেন্ট। সেম টাইমের মধ্যে নিজের নার্ভকে ম্যানেজ করা এবং তোমার ডিপ্রেস না হয়ে যাওয়া এবং হচ্ছে উইদিন দ্য গিভেন টাইম সব কিছুকে টাচ করা এবং তোমার কাঙ্ক্ষিত মার্কটা পাওয়াই কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ।
নেক্সট হচ্ছে আইডেন্টিফাই ওন উইকনেসেস। যেমন আমার অনেক উইকনেস ছিল, সেই জিনিসগুলো কিন্তু আমি প্রথমেই বোঝার চেষ্টা করেছি এবং সেটার উপর আরও বেশি গুরুত্ব দিয়েছি। আমার উইকনেস এবং তোমার উইকনেস কিন্তু সেম নাও হতে পারে, এবং সেজন্যই কিন্তু তোমার এক্সাম দিয়ে বুঝতে হবে যে কোন জিনিসটা হয়তো বা তোমার উইকনেস, এবং সেটা থেকে বের হয়ে আসার জন্য তুমি কি করতে পারো। নেক্সট হচ্ছে ডেভেলপ ইউর ওন স্ট্র্যাটেজি, যে তুমি যেটা বললাম যে তুমি কোন কোন সাবজেক্টগুলো কিভাবে অ্যান্সার করবে, মানে কিভাবে তুমি ন্যাভিগেট করবে থ্রু দ্য কোয়েশ্চেন্স, এই ডিসিশনটা কিন্তু তোমার নিজের নিতে হবে। নেক্সট হচ্ছে ট্র্যাক ইউর প্রগ্রেস। ট্র্যাক ইউর প্রগ্রেস হচ্ছে তোমার থ্রু আউট দ্য মক্স তুমি কীরকম পারফরমেন্স করছো, তোমার কি আসলে প্রগ্রেস হচ্ছে কিনা, তোমার কি মার্কস বাড়ছে কিনা, সেটাও কিন্তু বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর ইয়োর রিয়েল এক্সাম। আচ্ছা, তো এখন আমরা চলে যাই যে আমরা এসিএস তোমাদেরকে কি অফার করছি। আমরা তোমাদেরকে অফার করছি 22 ফুল লেন্থ মক এক্সামস তোমাদের, এবং এটার মধ্যে তোমার উইকলি মক থাকবে। উইকলি মকটা কিন্তু তোমার প্রত্যেক সপ্তাহে আমাদের ক্লাসে যে কন্টেন্ট থাকবে, আমরা তোমাকে যা পড়াবো সেটা তুমি সেই উইকেই টেস্ট করতে পারবে থ্রু দ্য উইকলি মক টেস্ট। নেক্সট হচ্ছে আইবিএ ফাইনাল মক। আইবিএ ফাইনাল মক আমাদের 10টা থাকবে, পুরোপুরি আইবিএ ধাঁচে রিটেন সহ তুমি আমাদের অফলাইন যে সেন্টার্সগুলো আছে সেখানে তুমি এক্সাম দিতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের বিইউপির ফাইনাল মক। বিইউপি ফাইনাল মকগুলো হচ্ছে আমাদের যে বিইউপির যে এক্সাম প্যাটার্নটা, সেটা দিয়ে কিন্তু আমাদের এই মক টেস্টগুলো ক্রিয়েট করা হয়েছে যাতে তোমরা বিইউপিতেও একটা ভালো এক্সাম দিতে পারো। আচ্ছা, তারপরে দেখছি হচ্ছে আমাদের প্রিন্টেড সলিউশন বুকলেট। তোমার কিন্তু মক টেস্ট দিলেই হবে না, বুঝতে হবে যে তুমি কোন কোন এক্সামে কোথায় ভালো করেছো, কোথায় খারাপ করেছো, ভুলগুলো কেন হলো, ঠিকগুলো কি আদৌ ঠিক হয়েছে, নাকি তুমি গেস করেছো, নাকি তুমি তোমার কনসেপ্ট ঠিকঠাক কি একদম আছে, নাকি কোনো গরমিল আছে বা কোনো গন্ডগোল আছে। এটা বোঝার জন্য কিন্তু তোমার সলিউশন বুকলেটটা এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য সলিউশন প্রপারলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এখানে আমরা হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি তোমাদের। তুমি হচ্ছে কেন মার্ক লুজ করেছো, পুরো সব কিছুর কেন সঠিক উত্তর সঠিক, কেন ভুল উত্তর ভুল, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে পার্সোনালাইজ পারফরমেন্স ড্যাশবোর্ড। দ্যাট ইজ তুমি থ্রু আউট দ্য মক টেস্ট তোমার পারফরমেন্স কেমন ছিল, তুমি হচ্ছে তোমার মার্কসগুলো কেমন ছিল, তোমার অ্যাকিউরেসি কীরকম ছিল, কয়টা তুমি অ্যান্সার করেছো, সব কিছু কিন্তু দেওয়া থাকবে, এবং তুমি নিজেই যাচাই করতে পারবা যে থ্রু আউট দ্য এক্সামস তোমার পারফরমেন্স কি বেটার হলো নাকি খারাপ হলো, কোন কোন জায়গাগুলোয় তুমি তোমার গ্রোথ করার পসিবিলিটি আছে এবং কোন কোন জায়গাগুলো তুমি বেটার করতে পারবে। সো এবং তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কিন্তু আমরা ফুললি ইনশিওর করেছি যাতে তোমরা আমাদের অর্গানাইজেশন থেকে প্রত্যেকটা জায়গায় ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল মক টেস্টে ভালো করতে পারো। অ্যান্ড আমাদের ব্রাঞ্চের লোকেশনগুলো আছে ঢাকায় ফার্মগেট, মতিঝিল, মিরপুর, উত্তরা, সায়েন্স লেভেল, মোহাম্মদপুর, অ্যান্ড আমাদের চট্টগ্রামে হচ্ছে চকবাজার অ্যান্ড হালিশহর। এবং আমাদের কোর্স ফিটা কিন্তু এখন 7000, এবং তোমার যদি 3 জন গ্রুপে যদি তোমার ভর্তি হও, দ্যাট ইজ আমিও কিন্তু একটা ডিসকাউন্ট পেয়েছিলাম আমার বোনের সাথে ভর্তি হয়, তোমরা 3 জন মিলে কিন্তু এটা অ্যাভেল করতে পারবা, এবং তোমাদের 7000টা কিন্তু হয়ে যাবে 6500, এবং তোমার যদি আরও বেশি মানুষে ভর্তি হতে পারো, দ্যাট ইজ 5 জনে ভর্তি হতে পারো, এটা হয়ে যাবে 6000। এবং আমাদের কিন্তু আকর্ষণীয় টি শার্টও আছে তোমাদের সবার জন্য। সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও। একটু দেখাই দিই আমরা Okay. যে কোন ওয়েবসাইট থেকে ওরা এনরোল করতে পারবে। দেখো আমাদের যে মক টেস্টের জন্য তোমরা এই যে দেখো অ্যাচিভ আইবিএ বিইউপি ফুল সিজন মক, এটা লিখে যদি গুগল করো তাহলেই দেখবা এই পেজটা একবারে চলে আসছে। সো এখানে তোমরা কিন্তু একবার এনরোল করতে পারবা, কিন্তু গ্রুপ এনরোলমেন্ট যেটা সেটার জন্য ব্রাঞ্চে গিয়ে করতে হবে। যদি ইন্ডিভিজুয়ালি এনরোল করো তাহলে অনলাইন থেকে করো, কিন্তু যদি তোমরা হলো গ্রুপ একসাথে এনরোলমেন্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে ওই যে ব্রাঞ্চ আছে আশেপাশে ওই ব্রাঞ্চে গিয়ে একবারে ভর্তি হয়েও। আর এদিকে আসো আমাদের এসিএস এর কোর্সের যেই ওয়েবসাইটটা, সেখানে যদি দেখাই তুমি এসিএস আইবিএ 2026, এসিএস আইবিএ 2026 এইটা লিখে যদি গুগল করো তাহলে দেখবা প্রথমে যে সাইটটা আসছে সেটাই এইটা, এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি 348 জন এনরোল করে ফেলছে। সো তোমরা এটার পরে আমাদের হচ্ছে এই যে সরাসরি চলে যাবা কোর্সটিতে এনরোল করতে, লগ ইন করো এই সেকশনে। সো আমাদের কিন্তু এই 18 অগাস্ট পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা আছে। 18 অগাস্ট পর্যন্ত আমরা হচ্ছে 2000 টাকার একটা ডিসকাউন্ট কিন্তু দিচ্ছি। এখন সর্বোচ্চ ডিসকাউন্ট এনরোল করতে পারবা যারা আমাদের অলরেডি এসিএস এর সাইকেল বা এফআরবিতে ছিলা। তোমরা
ওয়েবসাইট থেকে ভর্তি না হয়ে সরাসরি এফআরবির যে ওয়েব অ্যাপ বা সাইকেলের যে ওয়েব অ্যাপ সেখান থেকে ভর্তি হয়েও, তাহলে আমাদের এখানে যে পেমেন্টটা এটা আরও কমে যাবে তোমাদের জন্য 5,500 টাকা কিন্তু। এবং এই সম্পূর্ণ ডিসকাউন্টটা শুধুমাত্র 18 অগাস্ট পর্যন্তই কিন্তু থাকবে। আমাদের ক্লাস শুরু হচ্ছে 22 অগাস্ট। আমরা এর আগেই যারা একদম কমিটেড স্টুডেন্ট তাদেরকে নিয়ে প্রয়োজনীয় গাইডলাইন সহকারে বিভিন্ন সেমিনার করে তারপর একবার আমরা 18 তারিখকে এই ডিসকাউন্টটা থাকবে 18 তারিখ পর্যন্ত। 22 তারিখ থেকে কিন্তু আমরা ফুল ফ্লেজে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মাসুর ভাইয়া, উনি কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও দেখিয়ে দিয়েছে। তোমাদের এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম ফেস করো, তোমরা কিন্তু যে কোনো সময় আমাদের ব্রাঞ্চ ভিজিট করতে পারো অথবা আমাদের পেজে নক করতে পারো। আমরা কিন্তু সব সময় আছি তোমাদেরকে সাহায্য করার জন্য। এবং আচ্ছা, এখন আমরা হচ্ছে শিখবো যে আমাদের যে রোড ম্যাপটা কীরকম হবে, এবং এই রোড ম্যাপটা নিয়ে বলতে আসছে তোমাদের জিয়াদ ভাইয়া। থ্যাংক ইউ আপু। সো অলরেডি মাসুর ভাই যেটা বললো, আমরা হচ্ছে 22 তারিখে ক্লাস স্টার্ট করতেছি। সো ডিসকাউন্টটা থাকবে হচ্ছে 18 অগস্ট পর্যন্ত। সো 22 তারিখে আমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হবে। আমাদের রোড ম্যাপটা কীরকম হবে একটু মানে বেসিক্যালি যে কোর্সের রুটিন ওটা কিন্তু ওয়েবসাইটে আছে, আমি তাও একটু দেখাবো। বাট ক্লাস স্টার্ট হওয়ার পরে উইকলি যে মক, হ্যাঁ উইকলি মক স্টার্ট হচ্ছে 4 সেপ্টেম্বর। সো আমরা হচ্ছে ফার্স্টে এই যে 22 তারিখ থেকে 4 তারিখ যা পড়াচ্ছি এর উপরে হচ্ছে উইকলি মক হবে 4 তারিখ। সো এটা একটু ফার্স্টে একটু গ্যাপ পড়তেছে অলমোস্ট 10 দিনের মতো। তারপরে হচ্ছে প্রতি উইকলি এক্সামগুলো হবে। সো আমরা টোটাল 8টা উইকলি এক্সাম নিচ্ছি। অ্যান্ড উইকলি এক্সাম স্টার্ট হচ্ছে 4 সেপ্টেম্বর আর শেষ হবে হচ্ছে 30 অক্টোবর। হ্যাঁ, সো 30 অক্টোবরে গিয়ে উইকলি এক্সামগুলো শেষ হয়ে যাবে। সো উইকলি এক্সাম যে 8টা এক্সাম হবে, এই 8টা এক্সাম শেষ হচ্ছে 30 অক্টোবর। অ্যান্ড আমাদের যে কোর্সের ক্লাসেস, এই ক্লাসেসগুলো শেষ হবে হচ্ছে 4 নভেম্বর। এখানে দেখতে পারতেছো যে ক্লাস এন্ড হবে হচ্ছে 4 নভেম্বর। সো 4 তারিখে যখন শেষ হবে নভেম্বর মাসে, তারপরে আমরা ফাইনাল যে মক টেস্ট প্রোগ্রাম ওইটা স্টার্ট করতেছি 10 তারিখ থেকে। সো 10টা ফাইনাল ফুল লেংথ এক্সাম হবে, বিউপি প্লাস হচ্ছে তোমার আইবিএ। সো এই এক্সামগুলো 10 তারিখে স্টার্ট হবে অ্যান্ড শেষ হবে 1 তারিখে। অ্যান্ড অফকোর্স 5 তারিখে হচ্ছে আলটিমেট দি গ্র্যান্ড মক আর কি, হ্যাঁ গ্রেট গ্র্যান্ড মক, সেটা হচ্ছে আইবি এক্সাম, এটা হচ্ছে 5 তারিখে। সো দিস ইজ দি একটা মানে ইনিশিয়াল বলতে পারো যে রোড ম্যাপ বা ফ্রেমওয়ার্ক। আমরা একটু ডিটেইল যদি রোড ম্যাপগুলো দেখি, দেখো এই যে ক্লাস স্টার্ট হচ্ছে 22 তারিখ। একটা জিনিস হচ্ছে প্রিপারেশন যখন নেওয়া হয় ম্যাথস আর ইংলিশ দিয়ে সবাই স্টার্ট করে, অ্যানালিটিক্যাল যেহেতু অত প্রিপারেশন লাগে না, সো অ্যানালিটিক্যাল সবাই লাস্টে করে ম্যাথ ইংলিশ শেষ করে। বাট আমরা আমাদের ক্লাসে অলওয়েজ ফার্স্ট ইয়ার থেকে এটা অলরেডি মেনটেন হচ্ছে যে আমরা অ্যানালিটিক্যালটাও কন্টেম্পোরারিলি স্টার্ট করি ম্যাথস ইংলিশের সাথে, যে পরে যায় যদি প্রেশার পড়ে এটা কিন্তু আমাদেরই প্যারা, রাইট? সো এই জন্য যেটা করি ম্যাথস ইংলিশ সাথে অ্যানালিটিক্যাল 3টা সাবজেক্ট আমরা একসঙ্গে আগাই। সো আমরা ওই 8টা উইকের যে ক্লাসেস হবে অ্যান্ড সাথে সাথে হচ্ছে উইকলি টেস্ট হবে, রাইট? আচ্ছা, সো এগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোন দিন কী ক্লাস হবে এভরিথিং। এগুলোর বাইরে তো কম্প্যাক্ট ক্লাসগুলো আছেই, যেটা মাসুবে অলরেডি এক্সপ্লেন করছে, আর্কাইভ ক্লাস আছে অ্যান্ড এভরিথিং। ওকে, সো এখানে যে উইকলি এক্সামগুলো আছে, আমরা 8টা উইকলি এক্সাম নিচ্ছি। ফার্স্ট উইকলি যখন 4 তারিখে হচ্ছে, ওই যে 22 তারিখ থেকে 4 তারিখে যা যা পড়ানো হচ্ছে কোর্সে ওই সিলেবাসের উপরেই কিন্তু 4 তারিখে এক্সাম হচ্ছে, অলরেডি টপিকগুলো দেওয়া আছে, হ্যাঁ। আর সেকেন্ড উইকলিতে যে এক্সামটা হচ্ছে, সেকেন্ড উইকলির সিলেবাস কিন্তু জাস্ট ফার্স্ট উইকলি থেকে সেকেন্ড উইকলির যেই মধ্যে যেসব পড়ানো হচ্ছে ওইগুলো না, ইনফ্যাক্ট 0 থেকে ফার্স্ট উইকলি যেই সব পড়ানো হয়েছে ওখান থেকেও কিন্তু 20 বা 30% আসবে। সো এটা করার উদ্দেশ্য এটাই যে তুমি যখন 8 উইকলি দিচ্ছ, 8 উইকলিতে তোমার যে সিলেবাস আছে ওইটা কিন্তু এই ডিউরেশনে বা এই গ্যাপে যতটুকু পড়ানো হচ্ছে ওইটা না, এটা বেসিকলি এইখান থেকে ফার্স্ট উইকলি থেকে 8 উইকলি যতটুকু পড়ানো হয়েছে পুরাটাই কিন্তু তোমার সিলেবাস। সো এটা করার উদ্দেশ্যটা এটাই যে যতগুলো উইকলি এক্সাম দিবা তোমার প্রিপারেশনটা কিন্তু বাড়তে থাকবে, ডিফিকাল্টি বাড়তে থাকবে। সো 8 উইকলি দেওয়ার পরে তোমার ফুল প্রিপারেশন শেষ অ্যান্ড তারপরে তুমি ফাইনাল মকে বসতে পারতেছো 10 তারিখ থেকে 10 নভেম্বর, যেটা রাইট। সো এই হচ্ছে মোটামুটি রোড ম্যাপ, ক্লাসের রোড ম্যাপ, উইকলি এক্সামের রোড ম্যাপ। অ্যান্ড তোমাদের কিভাবে এনরোল হবে এটাও দেখানো হয়ে গেছে। সো উইথ দিস আমরা আসলে মোটামুটি শেষ পর্যায়ে। সো ভাই যদি একটু চলে আসেন। তো তোমরা মোটামুটি আমাদের ফুল প্ল্যানিংটা দেখলা। আমাদের হচ্ছে আমরা পুরো স্ট্রাকচারটা কিভাবে সাজাইছি। সো বিগত 2 বছরের থেকে কিন্তু এবছরের পুরো স্ট্রাকচার আরও অনেক বেশি গোছানো। তোমরা দেখতে পারতেছো আমরা একদম শুরুর থেকে যেভাবে করে কাজ করছি। আমাদের এবারকার যে অ্যাচিভের এক্সামগুলো হবে, যে বইগুলো আসছে সেগুলাতে তোমরা দেখলেই বুঝবা যে আমাদের এখানে কত সুন্দরভাবে আমরা জিনিসগুলোকে গোছাইছি। সো ইনশাল্লাহ যারা আইবিএর টার্গেট নিচ্ছ, ডেডিকেটেডলি টার্গেট নিচ্ছ, বা যারা এরকম আসো যে
যে ভাইয়া আমরা প্যারালালি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আইবিএর জন্য একটু প্রিপারেশন নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি এই কোর্সে ঢুকবো কিনা? সো ডেফিনেটলি মানে তুমি অফলাইনে 2টা কোচিং করে কিন্তু পারবা না। সো যারা এসিএসে আসো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তারা পাশাপাশি অনলাইনে আমাদের এই ক্লাসগুলো কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, যদি একবার পুরাটা জাস্ট কম্প্যাক্ট ক্লাসের যে পার্টগুলো আছে, যারা ইঞ্জিনিয়ারিং ক্লাস নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, কম্প্যাক্ট ক্লাসের যে পার্টগুলো আছে এগুলো যদি ভালো মতন দেখে শেষ করে যেতে পারো, তাহলে কিন্তু সলিড একটা প্রিপারেশন হয়ে গেল। এরপরে জাস্ট মক টেস্টগুলো রেগুলার বেসিসে দাও, তুমি দেখবা ইনশাল্লাহ আইবিএ প্রস্তুতির জন্য যাবতীয় যা কিছু দরকার সেগুলো কিন্তু এই কোর্সের মধ্যে কন্টেন্ট আকারে সব গুছাই দেওয়া আছে। তোমার যাতে করে ওই 1 মাস পরে গিয়ে এই কোর্সে ভর্তি হয়ে আফসোস করতে না হয় যে ইস যদি শুরুর থেকে শুরু করতে পারতাম তাহলে ভালো হতো, বা তোমার বন্ধুরা যখন চান্স পেয়ে গেছে আইবিএতে, তোমার যাতে করে তখন আফসোস না হয় যে ইস শুরুর থেকে যদি ভাইদের এই কন্টেন্টগুলো ফলো করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো এই জিনিসগুলা আশা করি তোমরা একদম শুরু থেকে মেনটেন করবা। 22 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে। আর এদিকে হচ্ছে যেটা বললাম, 18 তারিখ রাত 12টা পর্যন্ত আমাদের কোর্সে 2000 টাকা যে ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটা থাকবে। আর যারা আমাদের অলরেডি আমাদের এসিএসএস সাইকেলে আসো বা এফআরবিতে আসো, তোমরা তোমাদের ওয়েব অ্যাপ থেকে আরও 500 টাকা বেশি ডিসকাউন্টে কিন্তু এই কোর্সে জয়েন করতে পারবা। সো আমরা তাহলে শেষ করছি এখানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আমরা ইনশাল্লাহ লাইভ ক্লাস এনে একবারে আসবো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।